যখন এক্সটার্নাল লিঙ্ক কোনো কিছু লিঙ্ক করা হয় তখন এটার কারণে হ্যাং হচ্ছিল, এটা নেট স্লো হওয়ার কারণে হতে পারে। আবার আপনি ফন্ট লিঙ্ক করেছিলেন কিন্তু ফন্টটা আসলে সে ডিরেক্টরি খুঁজে পাচ্ছিল না, তখন প্রবলেম করে। আচ্ছা, আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কথা বলবো আজকে। বুটস্ট্র্যাপ হচ্ছে একটা লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক। সিএমএসও এক ধরনের লাইব্রেরি ফ্রেমওয়ার্ক বলতে পারেন, বাট সিএমএস আসলে ফ্রেমওয়ার্ক না। হ্যাঁ, লাইব্রেরি মানে ফ্রেমওয়ার্ক বলতে পারেন, বাট এটা আসলে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। বাট আমরা করবো ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক বলতে লাইব্রেরি, দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা। সিএমএস ইন্টিগ্রেশন করলে ওইটাকে কাস্টমাইজ করতে হয়, মানে ইন্টিগ্রেশনের পরে কোডিং এর করার প্রয়োজন হয় না সিএমএস এ। আর ফ্রেমওয়ার্ক হচ্ছে এমন একটা লাইব্রেরি যেটা ইন্টিগ্রেট করতে হয় ওয়েবসাইটে, এবং এটাকে আবার কোডিংও করতে হয়। মানে আমরা যে বুটস্ট্র্যাপ ইউজ করব, বুটস্ট্র্যাপ আসলে আমরা এতদিন যেটা শিখছি, আমরা এইচটিএমএল সিএসএস করছি, অর্থাৎ আমরা কিন্তু মার্কআপ করি। মার্কআপ করার পর আমরা ক্লাস বসাই, আইডি বসাই, ট্যাগগুলো নেই, নেওয়ার পর সিএসএস করি, এবং আমরা আগেই ইমাজিন করি কোথায় কি ইউজ করব। বাট এখন জিনিসটা একটু উল্টো হবে। আমরা আমরা যে সিএসএস করব সেটা অলরেডি বুটস্ট্র্যাপের মধ্যে করা থাকে, কারণ বুটস্ট্র্যাপ হচ্ছে একটা সিএসএস লাইব্রেরি। মানে বিভিন্ন রকমের বিভিন্ন ক্যাটাগরির ডেকোরেশনটা করে দেয়া থাকে বিভিন্ন ক্লাসের মধ্য দিয়ে। তো আমাদের কাজ হচ্ছে যখন ওয়েবসাইট ডিজাইন করব, আমি যখন মার্কআপ করব তখন ওই বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ওই মার্কআপে মানে ওই এইচটিএমএল ট্যাগের সাথে সাথে ইউজও করব। অটোমেটিক্যালি আমার ওয়েবসাইটের লেআউটটা তৈরি হয়ে যাবে, মানে যে ডিজাইনটা করতে চাই সেটাও কিন্তু হয়ে যাবে। তার মানে বুটস্ট্র্যাপে আগে থেকেই সিএসএস করা থাকে। তো বুটস্ট্র্যাপে কিন্তু কাজই ওটা। তো আমরা যেরকম এইচটিএমএল করার পরে সিএসএস করি, এখানে বুটস্ট্র্যাপে অলরেডি সিএসএস করা আছে, আমরা জাস্ট মার্কআপ করব, এবং আমাদের এটা জানতে হবে কোন ক্লাসের মাধ্যমে কোন সিএসএসটা করা আছে, কোন প্রপার্টি ভ্যালু দেয়া আছে। হ্যাঁ, কাস্টম কিন্তু সিএসএস করতেই হবে, কারণ বুটস্ট্র্যাপ যে ফ্রেমওয়ার্কটা ইউজ মানে লাইব্রেরিটা ইউজ করবো ওটা কিন্তু আসলে গ্লোবালি ডিজাইন করা, মানে ওটা এমনভাবে ডিজাইন করা যাতে যে কোনো ধরনের ওয়েবসাইটের লেআউটটা ম্যানেজমেন্ট করে, কিন্তু কালার কম্বিনেশন, প্যাডিং, মার্জিন, কোথায় কোন ইমেজ দিব, ডিজাইনটা আরো সুন্দর করার জন্য, মানে ডিফারেন্ট ডিফারেন্ট তো লুক থাকি, ওই ক্ষেত্রে আমাদের কাস্টম সিএসএস করতে হবে। ঠিক আছে? তো তবে বুটস্ট্র্যাপে একটা সুবিধা হচ্ছে, বুটস্ট্র্যাপ সিএসএস লাইব্রেরির সাথে আপনি যে কোরিও পাবেন, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। তো আমরা ওইটাও ইউজ করব, আমরা দেখবো যে আসলে কোথায় কি করছে, কিভাবে কাজ করলে কি সুবিধা পাওয়া যায়। আমরা এখানে যাব হচ্ছে গেট বুটস্ট্র্যাপ লিখতে হবে, কারণ ওদের ওয়েবসাইটের নাম হচ্ছে getbootstrap.com। যদি আমি এটা রান করি আমরা এই ইন্টারফেসে পাবো। এবার এখন ভার্সন চলছে 4.4। ঠিক আছে? তো এই ভার্সনে আমরা আছি। আগে আমরা ইউজ করতাম 3.3.7, তারপর 3.4.1, তারপরে আলফা ভার্সন ছিল যখন 4 আসার আগে, তখন আমি আলফা ভার্সন ইউজ করতাম না, কিছু বুঝতাম না বলতে ওইভাবে ফোকাস দেয়নি। তারপরে যখন 4 আসলো তখন এটার উপরে স্টাডি করা হয়, এবং স্টাডি করার পর ডকুমেন্টেশনে যদি যান তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে মাইগ্রেশন নামে একটা অপশন আছে, এই যে মাইগ্রেশন। এখানে গেলেই আমরা ওই আইডিয়াগুলো পাবো যে আসলে বুটস্ট্র্যাপ 3.7 এ কি ছিল এবং 4 এ কি ছিল। তো এগুলোতে আপনাদের ফোকাস দেওয়ার দরকার নাই, কারণ এটা জানতে গেলে তো আপনাকে 3.7ও জানতে হবে, রাইট? ওইটা জানারও দরকার নেই, যেটা আপগ্রেডেড সেটা আমরা ইউজ করব। সো এইখানটায় গেট স্টার্টেডে যদি যাই, আপনারা এখানে দেখবেন যে তারা বলে দেয় যে একটা সিএসএস ইউজ করতে হবে এবং আরো কিছু jQuery ফাইল ইউজ করতে হবে, কারণ সিএসএস যে স্ট্রাকচার আছে সেটার সাথে সাথে jQuery এর কিছু প্লাগইনও আপনাকে দিয়ে দিচ্ছে। প্লাগইন বলতে আপনার ওয়েবসাইটে আপনি যদি স্লাইডার চান, আপনি যদি কিছু এক্সটার্নাল ইন্টারঅ্যাক্টিভ ডিজাইন চান, যেমন হচ্ছে আপনি বাটনে ক্লিক করলেন একটা পপ আপ আসলো, অ্যানিমেশন হলো, ওই ধরনের কাজগুলোর জন্য jQuery লাগবে। তো আমাদের সিএসএস এবং jQuery দুটোই দরকার। ওরা কিন্তু ফুল ইনস্ট্রাকশন দিয়ে দেয়, আপনার এটা শেখার জন্য কোনো মেন্টর লাগবে না, আপনি নিজে নিজেই শিখতে পারবেন। তো কিন্তু সাপোর্ট হলে কি হয়, ফাস্ট টেস্ট হয়। আর দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকটা কম্পোনেন্টস বলতে এই যে এখানে লেআউট, এগুলো জাস্ট হচ্ছে ইন্ট্রোডিউস করেছে। বাট আপনি যদি লেআউটে যান, এখানে কিভাবে কি স্ট্রাকচার, তারপর কম্পোনেন্টসে যদি যাই, আপনার এখানে এখানে অনেক কিছু দেয়া আছে। যেমন এখানে মডেলে যদি ক্লিক করেন, এখানে একটা বাটন আছে দেখেন, যদি ক্লিক করি এইরকম একটা অ্যানিমেশন হবে, এটা কিন্তু jQuery এর কাজ। তারপরে যদি আমি ড্রপ ডাউনে যাই, তো ড্রপ ডাউন মেনুতে আমি যদি ক্লিক করি ড্রপ ডাউনটা এরকম আসতেছে। যদি আপনি কলাপসে যান, যদি ক্লিক করেন তাহলে এরকম আসতেছে। এই যে ডিজাইনগুলো ক্লিক করে এটা আসবে। ডিজাইন তো আপনি HTML CSS দিয়ে করছেন, বাট ক্লিক করলে কি হবে, এই প্রসেসগুলো কিন্তু jQuery এর মাধ্যমে হয়।
কথা বুঝতে পারছি? তো এই জন্য আমাদের যে কোয়েরি লাগবে। এখানে ফর্মও ডিজাইন করা আছে, আপনার কাজ হচ্ছে কপি করে বসায় দেওয়া। এই যে দেখেন কোড দিয়ে দিছে, আপনার সুবিধা হচ্ছে এটা। কিন্তু কোন ক্লাসটা কিভাবে কাজ করে এটা তো জানা দরকার, কারণ মডিফিকেশন তো খুবই ইম্পর্টেন্ট, মডিফিকেশন তো জানতে হবে। ওই ক্ষেত্রে আমি আপনাদের হেল্প করব। এবং এই কম্পোনেন্টসের যে প্রত্যেকটাই শিখতে হবে এমনটা না, আর প্রতিটা ধরে ধরে শেখানো পসিবল হবে না, কারণ এই প্রত্যেকটা কম্পোনেন্টসে এত বেশি ফিচার, আপনি এটা শিখতে 2 থেকে 3 মাস লাগবে, আরো বেশিও লাগতে পারে। এই জন্য আমরা প্রজেক্ট বেস লার্নিং করার ক্ষেত্রে যে কম্পোনেন্টসগুলো এবং ফিউচারে ক্লায়েন্টের প্রজেক্ট এবং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করার ক্ষেত্রে যে জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট সেটা আমি শিখাবো। আর বাকি যে জিনিসগুলো, যে টুলসগুলো শিখতে হবে, আমি আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে দেবো, যাতে আপনারা কপি পেস্ট করে হলেও প্র্যাকটিস করেন। কথা বুঝতে পারছি? এভাবে আমরা আগাবো। আর এই বুটস্ট্র্যাপের পরে আমরা ভালো কিছু প্রজেক্ট করব, আমরা 4-5টার মতো কিছু প্রজেক্ট করব। এই প্রজেক্টগুলো যখন করবেন দেখবেন বুটস্ট্র্যাপ আপনাদের কনসেপ্টটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তবে শুরুতে বুঝতে একটু কষ্ট হবে, আজকে প্রথম ক্লাস, আর বুঝতে একটু কষ্ট হবে। আর আপনার যদি বেসিক সিএসএস এসটিএমএল ধারণা থাকে এটা বুঝতেও কোনো সমস্যা হবে না। তো আমাদের এখানে গেট বুট স্টার্টে যাব। এটা আসলে তৈরি করেছে কে? এটা তৈরি করেছে টুইটার কোম্পানি, যে আমরা টুইটার সোশ্যাল মিডিয়া জানি, টুইটার কোম্পানি তৈরি করেছিল তাদের পার্সোনাল ডেভেলপমেন্টের কাজের জন্য। পরবর্তীতে এটা ওপেন সোর্স করা হয় এবং যে কেউ এটা ইউজ করতে পারে। এটার দুটো সুবিধা খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে প্রি ডিজাইন করা থাকে, দ্বিতীয় সুবিধা হচ্ছে আপনি ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করতে পারবেন। এবং এই রেসপন্সিভনেসের যে কনসেপ্টটা, এটা বোঝার জন্য আমাকে র কোডিং করতে হবে। র কোডিং করে বুঝিয়ে দিতে হবে আসলে রেসপন্সিভ কি জিনিস। এটা মনে হয় আমরা করেছিলাম, আমরা মনে হয় মিডিয়া করে কাজ করেছিলাম কিছুদিন আগে, রাইট? এইখানটায় এখন একটা ফোল্ডার ক্রিয়েট করি। আমরা আজকে বুটস্ট্র্যাপ শিখবো, রাইট? তো ফোল্ডার শেখার মানে বুটস্ট্র্যাপ শেখার আগে আমাদের কমন যে জিনিসটা সেটা করতে হবে। মানে আমাদের আছে বুটস্ট্র্যাপ করার আগে বুটস্ট্র্যাপ আসলে কি করে সেটা আমরা র কোডিং করে শিখবো, তাহলে আপনাদের বুটস্ট্র্যাপের কনসেপ্ট ক্লিয়ার হবে। এখানে আমরা বলি বুটস্ট্র্যাপ লেআউট। এই বুটস্ট্র্যাপ লেআউটটা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসি। নিউ ফাইল index.html, দেন এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি css, তারপর নিউ ফাইল ক্রিয়েট করব style.css, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। এখন আমরা এটাকে লিংক করব html, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ লেআউট লিখি, এখানে আমরা লিংক করব লিংক css/style.css। আর এই জায়গাটায় আমরা সচরাচর যেটা করতাম কন্টেইনার, এটা ইউজ করতাম, কন্টিনিউস করি। এখানে আমরা বলি লরেম। এই ছোট্ট একটা জিনিস দিয়ে আপনি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। লরেমটা দিলাম। আমরা কিন্তু এখানে রো দিয়েও কাজ করতে পারি, ফ্লেক্সের কাজ জানি, সো ফ্লেক্স দিয়ে আমরা বুঝতে পারি যে আসলে এটা কিভাবে কাজ করবে। কন্টেইনার আমি কপি করে এখানটা বসাই দিই, শুধুমাত্র এতটুকু বুঝি তাহলে আমাদের অনেক কিছু বোঝা হয়ে যাবে। আর এই জায়গাটায় বডি দিয়ে অথবা আমি স্টার দিয়ে, স্টার মানে হচ্ছে অল ট্যাগ, মার্জিন করি। এখানে অল বলতে কিছু নাই তেমন, শুধুমাত্র কন্টেইনারের বডি আছে, 0 দিয়ে দিলাম। আমরা এটাকে রান করব, রান করি, আমরা এরকমই পাচ্ছি, এরকম পাওয়ার কথা, রাইট? ইন্সপেক্ট এলিমেন্ট করি। নর্মালি আমি কন্টেইনারের একটা ফন্ট সাইজ দেই, তার মানে আমার কন্টেন্টের ফন্ট সাইজটা চেঞ্জ হয়ে যাবে, এরকম দিলাম। এবং কন্টেইনারে ম্যাক্স উইথ দিব অথবা উইথ দিব, উইথ দিব ডিরেক্ট 1200 পিক্সেল। এবং আমরা বলি মার্জিন অটো, ডান। এখন এটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে পারি, এটা একটা কালারও দিয়ে দিলাম বোঝার ক্ষেত্রে। এই অংশটুকু কপি করে আপনি যদি এইখানটা অ্যাড করে দেন, ওকে ফাইন, আমরা অ্যাড করে দিলাম। এখন এই ফাইলটা, এটা কাজ করি, এটা আমরা ক্লোজ করে দিই, এই জায়গাটায় রান করি। এখন দেখেন যদি আমি ছোট করি, আমি এখানে রাখি, যদি আমি ছোট করি, আমার কন্টেন্টের উইথ হচ্ছে 1200 পিক্সেল, রাইট? যেটা আমরা দিয়েছিলাম এখানে। আমার ব্রাউজারের উইথ কতটুকু? আমি যদি এভাবে ছোট করি, ইন্সপেক্ট এলিমেন্ট করলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। এটা আমি রাখি, তাহলে আমরা এই কোনায় উইথ দেখতে পারবো, দেখতে পাচ্ছি? তাহলে আমি যদি এটাকে ছোট করি, 1200 পিক্সেলের পর একটা স্ক্রল বার আসবে। কেন আসবে?
কারণ কন্টেন্টের উইথ কিন্তু ফিক্সড করা, রাইট? কন্টেন্টের উইথটা কিন্তু ব্রাউজারের উইথের থেকে বড়, দ্যাটস ওয়াই স্ক্রল বার এসেছে। এখন আমি যদি আরো ছোট করি, স্ক্রল বারটা কিন্তু থেকে যাবে। তো মানুষ কিন্তু ব্রাউজিং এইভাবে করে না, মানুষ কিন্তু উপরে নিচে করে। তার মানে আমার উচিত ছিল কি, আমার কন্টেন্টটা আরো চাপা হয়ে যেত এবং কন্টেন্টগুলো র্যাপিং হয়ে নিচে নিচে যেত, সেটা কিন্তু হয়নি। এইটা রেসপন্সিভের একটা বড় একটা পার্ট, মানে আমার ওয়েবসাইটে যাতে রেসপন্সিভ হয়। মনে করেন আপনার এই সেকশনে 4টা কলাম দিলেন, 4টা ইমেজ দিলেন গ্যালারি তৈরি করার জন্য, এবার আমি যখন ছোট করব, ছোট করার সময় যাতে এই ইমেজগুলো র্যাপিং হয়ে যায়, মনে করেন এই জায়গাটায় দুটো ইমেজ দেখাবে, বাকি দুটো নিচে দেখাবে, আরও যখন ছোট করব ওইভাবে চেঞ্জ হবে। তো এই জিনিসটা করার জন্যই রেসপন্সিভের একটা কাজ করতে হবে। আর এটা আর একটা ওয়েতে বোঝানো যায়, সেটা হচ্ছে আপনি যদি এই যে মোবাইল যে একটা আইকন আছে এখানে ক্লিক করেন, ক্লিক করলে আপনি দেখতে পাবেন এইভাবে এইভাবে ছোট করতে পারবেন, কিন্তু এখানে কিন্তু রেডিও নিচে স্ক্রল বারটা দেখতে পাবেন না, এটা হচ্ছে সমস্যা। তবে এখানে পারফেক্টলি এইভাবে দেখাবে। কথা বুঝতে পারছি? এখানে কিন্তু ওই ইন্টারফেসটা পাবেন না, পাইলেও খুব কম, অনেক অনেক পরে দেখাবে। তাহলে এটা আমরা বাদ দিই, আমরা ম্যানুয়ালি করি। তো এখন এইটা ঠিক করার জন্য আমরা এখানে একটা মিডিয়া কোয়েরির কনসেপ্টে ইউজ করব। যেমন দুটো ওয়েতে এটা ইউজ করা যায়, দুটো ওয়ে আমি দেখাচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে। আরও অনেক ওয়ে আছে, বাট দুটো ওয়ে এখন সার্বজনীন, মানে এই দুটো ইউজ করা হয়। যেমন কন্টেন্টের উইথ দেয়া আছে এটা, এখানে কিন্তু আমাদের ফন্ট সাইজ এবং মার্জিন অটো এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, মাথা ব্যথা হচ্ছে শুধুমাত্র উইথ নিয়ে, রাইট? তো এইখানটা আমি চাচ্ছি যে উইথ দিব 100%, সাপোজ উইথ দিব হচ্ছে 100%, তাহলে আমার ব্রাউজারে উইথ 100% হবে এবং যে কোনো উইথের জন্য ছোট করেন বা বড় করেন সে কিন্তু র্যাপিং হচ্ছে, আমার স্ক্রল বার কিন্তু আসবে না। উইথ 100% মানে কি, ব্রাউজারে উইথের উপরে ডিপেন্ডেন্সিটা তার থাকছে, তাই কি না? কিন্তু আমি চাই যে 500 পিক্সেলের উপরে বা 600 পিক্সেলের উপরে তার উইথটা ছোট হয়ে যাক। এইখানটায় @media, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, এখানটায় বলতে হবে মিনিমাম উইথ, মানে এর উপরে যদি যায়, সাপোজ আমি দিব হচ্ছে 500 পিক্সেল এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটা লেখার পদ্ধতি হচ্ছে এরকম, আমি এটা আবার লিখি, মিডিয়া ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। তো এর ভিতরে ওই ডট কন্টেনারটা আবার থাকবে এবং আবার সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এখানে কি দিব, আমরা এখানে দিব হচ্ছে উইথ কত, মনে করেন 1000 পিক্সেল দিলাম। কিন্তু কত পিক্সেলের উপরে, যদি ম্যাক্স মিনিমাম উইথ 500 পিক্সেল হয় তাহলে এর উপরে। তাহলে এখানে কিন্তু সেমিকোলন দিবেন না ভুল করেও, এটা দিলে কাজ করবে না। তো আমরা মিডিয়া মিনিমাম উইথ 500 পিক্সেল, তার মানে যদিও কন্টেন্টের উইথটা 100%, কিন্তু এটা ততক্ষণ পর্যন্ত অ্যাপ্লিকেবল যতক্ষণ পর্যন্ত 500 পিক্সেল না হচ্ছে, অর্থাৎ 0 থেকে 500 পিক্সেল পর্যন্ত আগ পর্যন্ত, অর্থাৎ 599 পিক্সেল পর্যন্ত এটা কাজ করবে। কিন্তু 500 পিক্সেল হয়ে গেছে 1000 পিক্সেল উইথটা হয়ে যাবে, এটাই তো এটা বোঝাচ্ছে, কমন জিনিস। তো আমি যদি রিলোড দিই, দেখেন ছোট হয়ে গেল। তাহলে 1000 দেওয়া হয়েছে না, তাহলে স্ক্রল বার আসবে কিন্তু স্বাভাবিক। কেননা 500 পিক্সেল সবসময় দেখবেন, একটা জিনিস মাথায় রাখবেন, যখন মিডিয়া করে কাজ করবেন, যখন এখানে 500 পিক্সেল থাকবে মিনিমাম উইথ, তার মানে কি এর উপরে। তো এইটাও কিন্তু 500 কম দিতে হবে, মানে ব্রাউজারের উইথ যদি 500 পিক্সেল হয়, এই যদি 1000 হয় তাহলে তো সমস্যা, তাই কি না? এখন দেখেন এখানে কিন্তু 646 দেখাচ্ছে। তো 500 নিচে গেলে কিন্তু 100% এখানে কিন্তু আর স্ক্রল বার আসবে না 500 নিচে গেলে। যেমন আমি এই যে দেখেন 500 নিচে কিন্তু আর 100% নাই, আসতেছে কেন? আচ্ছা আমি এই যে দেখেন নাই, জুমিং এর একটা ব্যাপার থাকে, এই কারণে এই প্রবলেমটা হচ্ছে। এখন 500 পিক্সেলে আছে, স্ক্রল বার বের হচ্ছে, তার মানে এখন 500 পিক্সেলে ছোট আর হয় না কিন্তু গাইস, বুঝতে পারছেন? ব্রাউজারটা এখানে দেখতে কষ্ট হয়। তো আমি যদি 500 পিক্সেল না করে বেটার হয় আমি যদি 600 করি, তার একটা আইডিয়া হবে ভালো। এবার যদি আমি রিলোড দিই, রিলোড, তাহলে কিন্তু স্ক্রল বার নাই। যখন আপনি 600 পিক্সেলের উপরে যাবেন তখনই স্ক্রল বারটা আসবে, দেখছেন চলে আসছে, হঠাৎ করে সে বড় হয়ে যায়। অথবা আর একটা জিনিস বোঝার জন্য আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেই রেড, তাহলে আরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। রিলোড দেই, যখন আপনি 600 পিক্সেলের নিচে থাকবেন তখন 100% উইথ এবং কালারটাও চেঞ্জ। যখন 600 পিক্সেলের উপরে যাবেন তখন কালারটা চেঞ্জ তো হলোই, তারপরে উইথটাও চেঞ্জ হলো, তার মানে উইথটা এরকম বেশি দেওয়া।
মানে আমার কথা হচ্ছে মিনিমাম উইথ যদি 600 দেন, তার থেকে কন্টেনার উইথ যেন আরো ছোট হয় 500, তাহলে কি হবে, ডানে বামে একটা স্পেস তৈরি হবে। রিলোড দেন, হয়ে গেছে। তাহলে আপনার ওই অনুযায়ী স্পেসটা তৈরি হলো। কিন্তু বড় ডিভাইসেও কিন্তু এতটুকুই থাকে, এটা তো আমরা নিশ্চয়ই চাইনি। তার মানে আমার উইথ যত বড় হবে এই উইথটাও তত বড় করতে হবে। আমাকে এটা ভাবতে হবে কোন উইথে কতটুকু বড় করব। এইভাবে এটাকে আবার কপি পেস্ট করি। মানে আমি জাস্ট কপি পেস্ট করলাম। আমি মনে করেন 700 পিক্সেলে এটা দিব হচ্ছে 600 পিক্সেল, তাহলে কি হবে, রেশিওটা ঠিক থাকবে। অথবা আমি বলতে পারি 650 বা 650। এটার আমি গ্রিন কালার দিই, কালার দিচ্ছি যাতে আমাদের চেঞ্জ হচ্ছে ওটা যাতে বুঝতে পারি। রিলোড দেন। তো এইখানেও আমার এই জিনিসটা ভাবতে হবে, আমি যখন ছোট করব, মনে করেন 600 পিক্সেলের 700 পিক্সেল যখন বাইরে যাব তখন এরকম হয়ে যাচ্ছে। কিন্তু এটা অনেক বড় করলে কিন্তু উইথটা ছোট, তাহলে দেখতে বাজে লাগবে। তো ওই কারণে আমরা এখানে মনে করেন 1000 পিক্সেল দিলাম, এবং এই জায়গাটায় তখন হবে 900, এরকম আমরা বলতে পারি। এবং এখানে আমি বলবো ইয়েলো। এখন আমি যদি রিলোড দিই, উইথটা কিন্তু বেড়ে গেল। তার মানে এটা বিভিন্ন ডিভাইসে বিভিন্ন রকমের উইথ দিচ্ছে। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে রেসপন্সিভনেস। তার মানে আমার ওয়েবসাইটটা রেসপন্সিভ হবে, আরো বড় করলে আরো বড় উইথ দিতে পারবেন। এইটা হচ্ছে একটা ওয়ে মিনিমাম উইথ দিয়ে। আর একটা হচ্ছে ম্যাক্স উইথ দিয়ে, সেটা আপনার করে দেখাচ্ছি। এটা যদি নাও দেখে সমস্যা নাই, কারণ আমরা বুটস্ট্র্যাপটাকে বেস করে কাজগুলো করব। বুটস্ট্র্যাপ কিন্তু এই বেসিসে কাজ করে। তো এই কারণে এটা হচ্ছে রেসপন্সিভের প্রথম ধাপ। আর একটা আছে গ্রিড সিস্টেম, ওটা আমি কোডিং এর ওটা আমি বুটস্ট্র্যাপের থ্রুতে দেখাই, তাহলে আপনাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। তো এইখানটায় আমরা যে কোড করছি এগুলো সব ডিলিট করে দিই। এখানটা এগুলো যা আছে ডিলিট করে দিই। আপনারা এটা বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এখন এই জিনিসটা নিয়ে আসবো, একটু দেখেন। ইন্ট্রোডাকশনে গেলাম, আমরা এগুলো দেখতে পাচ্ছি, এখানে অনেক কিছু বলা হচ্ছে। ডাউনলোডে ক্লিক করব, করার পর এই যে ডাউনলোড আছে না, কম্পাইল সিএসএস, এটা ডাউনলোড করব। এর মধ্যে কিন্তু আমরা যে মিডিয়া করে কাজ করলাম সেটা, এবং সাথে আরো অনেক সিএসএস করা আছে। ডাউনলোড কিন্তু ডান। এবং এই কোডটাকে কাট করে আমাদের প্রজেক্ট ফোল্ডারে এই জায়গাটা অ্যাড করি। এখানটায় আমরা এক্সট্রাক্ট করব বুটস্ট্র্যাপ। এর ভিতরে দুটো সিএসএস ফাইল থাকবে। এখানে আরো অনেক কিছু আছে, সেটা আমি পরে অ্যাড করছি। এইখানটা অ্যাড করে দিই, তাহলে ওর উপরে ওভাররাইট করবো, এটা ডিলিট, মানে বের করে নিয়ে আসলাম। জেএসএস ফাইলের ভিতরে দেখবেন ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফাইল। আমরা শুধুমাত্র বুটস্ট্র্যাপ min ডট জেএস রাখবো, এটাও আমরা রাখি বোঝার জন্য। আমি এটা ডিলিট করে দিই। আর সিএসএস ফোল্ডারে আমরা অনেক সিএসএস ফাইল দেখতে পাচ্ছি, এটা আমাদের কাস্টম, এবং এটা আর এটা রাখবো, বাকিগুলো সব ডিলিট করে দিই। আর কথা হচ্ছে দুটো করে ফাইল রাখবো, একই কিন্তু একই ফাইল আমরা দুবার করে রাখলাম। সিএসএস এ যাই, আপনি দেখবেন বুটস্ট্র্যাপ ডট সিএসএস এ অনেকগুলো সিএসএস করা আছে, নর্মাল ট্যাগ দিয়ে সিএসএস করা আছে। আবার নিচে দিকে দেখবেন বিভিন্ন রকমের ক্লাস দিয়ে সিএসএস করা আছে। অর্থাৎ আপনি যদি কোনো ওয়েবসাইটে কোনো একটা জায়গায় যদি এই ক্লাসটা ইউজ করেন, তাহলে ফন্ট সাইজ হবে 90%, টেক্সট ট্রান্সফার আপার কেস হয়ে যাবে। এটা তো আপনারা বুঝতেই পারছেন। তারপরে আরো অনেক রকমের ট্যাগ, ক্লাসগুলো দিয়ে, ট্যাগগুলো দিয়ে, এগুলো কিন্তু ডিজাইন করা অলরেডি আছে। তার মানে ডিজাইন নিয়ে চিন্তা করতে হবে না, অনেক কিছু করা থাকে। ডিজাইনের প্রত্যেকটা জিনিস যদি আপনি একটু বোঝেন, একটা জিনিস বুঝলে বাকিগুলো বুঝে যাবেন। আমি এগুলো স্টেপ বাই স্টেপ বুঝাই দিচ্ছি আপনাদের। ওকে, আমরা এই পর্যন্ত এটা ডান করলাম এই জায়গাটায়। এখন আমরা এগুলো লিঙ্ক করবো, এই বুটস্ট্র্যাপ লিঙ্ক করবো। এখন কথা হচ্ছে এই বুটস্ট্র্যাপে দেখবেন একদম শেষ পর্যন্ত 10,223টা লাইন সিএসএস করা আছে, এবং এখানে কিন্তু মিডিয়া করে কাজ করা আছে, সব জায়গায় মিডিয়া করে কাজ করা আছে। এই যে দেখেন, মিনিমাম উইথ 1200 পিক্সেল, 992 পিক্সেল, ওদের কিন্তু কনসেপ্টটা এরকম। আমি এগুলো বুঝাই দেবো। আর বুটস্ট্র্যাপ min ডট সিএসএস, ওই বুটস্ট্র্যাপের যে সিএসএস গুলো আছে 1200 এতগুলো লাইন, ওটাই কিন্তু এই min ডট সিএসএস এর ভিতরে একটা লাইনে কোড করা আছে। এগুলো কিন্তু কমেন্টটা যদি বাদ দেই, তাহলে দেখবেন এক লাইনে কোড করা আছে। এবং আমি যদি ভিউ করি এভাবে ওয়ার্ড্রাপ, তাহলে আপনারা এক লাইনে কোডটা পাবেন। কিন্তু আমরা এটা ইউজ করবো না, কারণ আমাদের বুটস্ট্র্যাপ ডট সিএসএস বুঝতে হবে, আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আর এখানে যদি যাই বুটস্ট্র্যাপ ডট জেএস, এখানে হচ্ছে jQuery ফাইলগুলো আছে, প্লাগইন এর মধ্যে তৈরি করা হয়েছে এগুলো কোডের মাধ্যমে। আর বুটস্ট্র্যাপ min ডট জেএস ওই ফাইলটারই হচ্ছে মিনি ফাইল। মিনি ফাইল হলে সুবিধা হচ্ছে আপনার ওয়েবসাইটে ফাস্ট লোড হয়, এটা হচ্ছে সুবিধা। তো আমরা index ডট html এ এই দুটো ফাইলকে লিঙ্ক করব। হাউ? তো লিঙ্ক করার জন্য আমাদের এই যে
ইন্ট্রোডাকশনে যেতে হবে আবার। যাওয়ার পর নিচে দিকে দেখবেন একটা কোড স্ট্রাকচার কিন্তু দিয়ে দিচ্ছে। আমি জাস্ট হচ্ছে এখানে ক্লিক করব, কপিট, এই বাটনে ক্লিক করলেই কপিট হয়ে যাবে, আর এইখানটায় পেস্ট করে দিবেন, ডান। এই জায়গাটা দেখবেন এটা একটা লিঙ্ক দেওয়া আছে ওই bootstrap.min.css, অর্থাৎ যে সিএসএসটা আমরা নিব সেটা, যে লাইব্রেরিটা নেব। বাট এই লাইব্রেরিটা নেওয়ার আমাদের দরকার নাই, কারণ এটা সার্ভার, এবং এটাকে বলা হয় সিডিএন লিঙ্ক। সিডিএন বলতে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, এবং এই লিঙ্কটা অলরেডি সার্ভারের মধ্যে লোকেট করা আছে এবং লোডেড, অর্থাৎ ওয়েবসাইট যদি রান করি অটোমেটিক্যালি এটা লোডেড হয়ে যাবে। বাট আমরা এটা ইউজ করব না, কারণ আমরা শিখব, এই কারণে এটা বাদ। এবং আমাদের সিএসএস ফোল্ডার ডিরেক্টরি পাইয়ে দেই, এবং এখানে বুটস্ট্র্যাপ min.css নেব না, আমরা নর্মালটা নেব, অর্থাৎ এই ফাইলটা নিচ্ছি ডিরেক্টরিতে। টাইটেল আমরা দিব হচ্ছে বুটস্ট্র্যাপ লেআউট, বুটস্ট্র্যাপ লেআউট, এটা বাদ। এবং আমরা এইখানটায় কিছু সার্ভার রিলেটেড জিনিস পাচ্ছি, jQuery, এগুলোকে বলা হয় jQuery। এবং আমরা প্রথম যে লিঙ্কটা পাচ্ছি এটাকে বলা হয় jQuery.3.4.1, এটা একটা ভার্সন নেম, এবং এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, যেটার মাধ্যমে এই দুটো কিন্তু বুটস্ট্র্যাপের প্লাগইন, যে প্লাগইনগুলো কাজ করে তার মধ্যে বুটস্ট্র্যাপ min.js হচ্ছে এটা। তো আমরা এটা ইউজ করব, সিডিএল লিঙ্কটা ইউজ করব না, আমরা এটা ওই জন্য ডিরেক্টরিটা পাইয়ে দিই, ঠিক আছে। এটা আমরা ডিলিট করে এটা রাখি, আমি যেভাবে কাজ করি সেভাবে আপনি করবেন। পপার যেটা আছে সেটা আমরা পরে ইউজ করব, এখন না। আর এইটা হচ্ছে সিডিএন লিঙ্ক, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আমরা পরে ধারণা নেব। আর jQuery ফাইলটা যেটা আছে প্লাগইনটা, এটা কিন্তু কাজ করবে তখন যখন জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি ইউজ করবেন। তো এই লাইব্রেরিটা ইউজ করার ক্ষেত্রে এটা পাওয়া যায় কোথায়, আর এটা যদি আপনি ডাউনলোডও করেন, এই যে লিঙ্কটা আছে না, রাইট ক্লিক করবেন, তারপরে ওপেন, ওই লিঙ্কে যাবেন, তার এটা ডাউনলোড করতে হবে। তো আমি ডাউনলোড করছি না, এইভাবে রাখছি আমি। তো আমাদের আসলে এটা নিয়ে মাথা ব্যথা না, মাথা ব্যথা হচ্ছে বুটস্ট্র্যাপ, এটা আমরা পরে আমরা ইন্টিগ্রেট মানে ইউজ করব। তো এই হচ্ছে স্ট্রাকচার। এখন আমি যদি ওয়েবসাইট রান করি, আমরা আগের মতোই ইন্টারফেস দেখতে পাচ্ছি, কোনো চেঞ্জ নেই, কিন্তু সুবিধা হচ্ছে আমাদের এখানে বক্স সাইজিং, মার্জিন প্যাডিং 0, তারপর হচ্ছে বডির মধ্যে কিছু কাজ, এগুলো আমাদের করতে হবে না। এখন আমাদের সব কিছু ইজি, পানির মতো সহজ হয়ে যাবে। এখানে আমরা h1 যদি দেই, লরেম ইসলাম যদি দেই, তাহলে আমরা রিলোড যদি দেই, আমরা এরকম দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা কিন্তু আমার সাইজ, আচ্ছা 100%। যদি আমি এটা না দেই বুটস্ট্র্যাপ, তাহলে রিলোড যদি দেন, দেখেন ছোট হয়ে গেল, দেখতে চেঞ্জ হলো। তার মানে বুটস্ট্র্যাপের মাধ্যমে তার ইন্টারফেসটা কিন্তু চেঞ্জ, কথা বুঝতে পারছি। এখন এটা তো আমরা এইভাবে দিব না, আমরা কন্টেইনারের মধ্যে দেব। যেমন আমি ডিপ দিলাম কন্টেইনার, এখানে আমরা ডিপ দেই, ডট দিই, তারপর আমরা এখানে কন্টেইনার ইউজ করি। এই জায়গাটা যদি বলি লরেম, তাহলে আমার কন্টেন্টগুলো আমি এখানে h1 দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, লেখাটা বোঝা যাবে, লরেম। আমি যদি রান করি, তাহলে আমরা কন্টেন্টে এতটুকুর মধ্যে দেখতে পাচ্ছি। ওই যে আমরা বললাম কন্টেন্টের মধ্যে আমি যেভাবে ডিফাইন করেছি, ওরা কিন্তু কন্টেন্টের ওই কাজগুলোই করেছে। কন্টেইনার 1200 পিক্সেলের উপরে 1140 পিক্সেল, 992 পিক্সেলের উপরে 960 পিক্সেল। এটা আসলে 992 কেন, এটা বুঝতে গেলে আমি আসলে ম্যানুয়ালি বুঝাই। বুটস্ট্র্যাপ যেটা মিন করে এবং ওয়ার্ল্ড ওয়াইড যেটা স্বীকৃত, সেটা হচ্ছে 1200 পিক্সেলের উপরে যদি ব্রাউজারের উইথ হয়, অর্থাৎ আমি যদি ডিভাইসের উইথ হয়, যদি 1200 পিক্সেলের উপরে হয়, তাহলে এটাকে বলা হয় এক্সেল, কথা বুঝতে পারছি, এক্সেল। এবং এই সময় কন্টেইনারের উইথ হচ্ছে 1140 পিক্সেল। 1200 পিক্সেলের উপরে কন্টেইনার উইথ 1140 পিক্সেল, ব্রাউজারটা যত বড়ই হোক না কেন। আচ্ছা, এবার আসেন, যদি হয় 992 পিক্সেলের উপরে, অর্থাৎ আপনার ডিভাইস 992 পিক্সেলের উপরে যাচ্ছে, এটাকে বলা হবে এলজি। কিন্তু 992 পিক্সেলের উপরে ততক্ষণ পর্যন্ত কাজ করবে যতক্ষণ পর্যন্ত 1200 পিক্সেল না আসে, অর্থাৎ এক্সেল হওয়ার আগ পর্যন্ত 992 পিক্সেলের উপরে লার্জ ডিভাইস হবে। সবাই বুঝতে পারছে তো না? আমাকে একটু জানান যে হ্যাঁ এটা বোঝা গেছে কিভাবে কি করছে। আপনারা মাত্র যে দুইজন ব্যক্তি এখন ক্লাসে জয়েন করলেন, একজন মেহেদি হাসান, মেহেদি শামীম, আর একজন হচ্ছে তানভীর। আপনাদের দুইজনকে একটা কোশ্চেন করা হয়েছিল, আপনারা অ্যান্সার দেননি, ওয়াই? মেহেদি মেহেদি হাসান, আপনি ক্লাসে দেরি করে আসছেন কেন?
আর ওই তানভীর, দেরি করে আসেন কেন? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সত্য কথা বলার জন্য। আর ঘুম, আমি ঘুমকে কখনোই আমি কমপ্লেন করব না, আমারও ঘুম পায়, সো এটা বলে লাভ নাই। ঘুমায় গেছিলেন না, আপনার ঘুম আমি ছুটাচ্ছি। আপনি এর আগেও কিন্তু ঘুমাচ্ছিলেন, প্রত্যেকবারই আপনি ঘুমান আর আপনি শুয়ে শুয়ে ক্লাস করেন না। দাঁড়ান, আপনার আম্মাকে আমি বলে দেবো, ওনার আম্মার নাম্বার কিন্তু আমার কাছে আছে, তো আপনাকে সাহায্য করতে হবে। দাঁড়ান। আচ্ছা, এখন এই জায়গাটায় লরেন ইপসাম, ডলার, সিট অ্যামেট ড্যাশ 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 অনেক কিছু দেখতে পাচ্ছি। ওকে, এখন আমরা যেটা করব, এই জায়গাটা কন্টেনার দিলাম, কন্টেনারের কাজটা বুঝলাম, আমরা আরও কিছু জিনিস নিয়ে আসি এবং মজার কিছু জিনিস দেখবেন এবার। সেটা হচ্ছে এইখানটা অনেক কম্পোনেন্টস পাবেন, এই কম্পোনেন্টসগুলো আমরা ইউজ করব। এখানে দেখবেন কন্টেন্ট, তারপর হচ্ছে লেআউট। আমি আপনাদের কিছু জিনিস দেখাই দিই, সেখানে সেখানে আপনাদের যেতে হবে, তাহলে একটা আইডিয়া হবে। এই যে দেখেন, কন্টেনারের উইথটা কিভাবে সাজানো সেটা এখানে খুব সুন্দরভাবে স্ট্রাকচার ওয়াইজ বুঝাই দিচ্ছে, কোন ডিভাইসে কতটুকু লাগে, এগুলো পড়বেন। আর এখানে কন্টেনার এস এম, কন্টেনার এমডি, এগুলো খুব একটা ইউজ করিনি আমি, আমার আমার লাইফে কখনো ইউজও করিনি, কারণ এগুলো নতুন এসেছে। আর এগুলো বুঝতে চেষ্টা করি, আমার কন্টেনার দিয়ে আমার অনেক কাজ হয়ে যায়, এই কারণে এগুলো একটু বোঝার চেষ্টা করবেন, ইউজ করবেন। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে গ্রিড। গ্রিডটা কি এটা আমি পরে হাতে কলমে দেখাচ্ছি, গ্রিডটা আমরা বুঝবো। গ্রিড হচ্ছে এটা, এটা এগুলো পরে পরে টাইম নষ্ট হবে, আমি আপনাদের বুঝাই দেবো না। আর কন্টেন্টস যদি চাই, এখানে দেখবেন টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি বলতে ফন্ট সাইজ, কালার কম্বিনেশন, এগুলোকে বলা হয় টাইপোগ্রাফি। কোডে যদি যাই, আমরা এখানে আরও কিছু ক্লাস দেখতে পাবো। তারপর টেবিল ফরম্যাট, টেবিলের আসলে কিছু স্ট্রাকচার করা আছে এখানে, জাস্ট কপি পেস্ট করে বসা দিলে হয়ে যাবে, ওইটা আমি পরে দেখাচ্ছি। এগুলো আমরা প্রত্যেকটা ইউজ করব আস্তে আস্তে। তো আমরা এখানে কম্পোনেন্টসে সবার আগে যাই। একটা ওয়েবসাইটে কি থাকে, সবার উপরে মেনু থাকে না? তাহলে এই কম্পোনেন্টসে দেখবেন অনেক কিছু দেওয়া আছে, এটা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম। আপনি যদি ন্যাপ বারে যান, ন্যাপ বার, বার বলতে কি বোঝা জানেন? একটা ওয়েবসাইটে কিন্তু ওই যে আমরা যে প্রজেক্টটা ইউজ করেছিলাম, এই যে এইটা, এটা তো আমরা কাজ করেছিলাম, রাইট? এটা তো আমরা ডিজাইন করেছিলাম লাস্ট কয়েকদিন আগে। তো এটা মনে হয় না। তারপর আমি দেখাই, যদি আমি ছোট করি, মনে করি আমি এটা ছোট করলাম, দেখেন এখানে একটা বারের মতো আসছে, রাইট? ক্লিক যদি করি, দেখেন মেনুটা এইভাবে আসতেছে, এটাকে বলা হয় ন্যাপ বার। কথা বুঝতে পারছি? এটাকে বলা হয় ন্যাপ বার। তো এই ন্যাপ বার সিস্টেমটা আমরা চাইলে এই ন্যাপ বার দিয়ে করতে পারি। তার মানে এটা অলরেডি ডিজাইন করা আছে, এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। কাস্টমাইজেশন তো থাকবেই, কালার কম্বিনেশন, সাইজিং, এইখানে দেখেন পুরো স্ট্রাকচারটা তৈরি করা আছে। তো আমি এখানে কপি করলাম, করার পর আমি জাস্ট এখানে বসাই দেবো পুরো কোড। কন্টেন্টটা আপডেট করতে হবে, অনেক কিছু লাগবে না, সেগুলো আমরা ডিলিট করবো, এগুলো আমাদের কাজ। তো এখন যদি আমি ওয়েবসাইটে রিলোড দেই, আমরা মেনুটা এরকম দেখতে পাচ্ছি। তো আমি মেনু যদি কালার চেঞ্জ করতে চাই, এখানে দেখবেন ন্যাপবার লাইট এবং বিজি লাইট, এই দুটো অপশন দেওয়া আছে। বিজি লাইট বলতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। প্রত্যেকটা ক্লাসে কিন্তু মিনিং আছে, প্রত্যেকটা ক্লাস, এখানে যত ক্লাস, ক্লাস কিন্তু অনেক, কারণ আমরা যে লাইব্রেরি ইউজ করতেছি এই জন্য আপনাদের অনেক কিছু ইউজ করতে হবে। তো বিজি লাইট, দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস দেওয়া আছে, প্রত্যেকটা আলাদা আছে, ইন্ডিভিজুয়ালি ক্লাস মানে ডিজাইন করা আছে, কেননা চাইলে মডিফাই করা যায় এই জন্য। তো এখানে বিজি লাইট দেওয়া আছে। আমি এখানে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ইউটিলিটিসে যদি যাই, এখানে দেখবেন কালার, এইখানটা দেখবেন নিচের দিকে অনেকগুলো কালার দিয়েছে, প্রায় 10 রকমের। তো বিজি লাইট মানে কি, এরকম একটা কালার। তো আমি যদি ডার্ক ইউজ করি, বিজি ডার্ক, এগুলো দেখবেন একটা সময় মুখস্থ হয়ে যাবে। আমি এখানে লিখি হচ্ছে ডার্ক, শুধুমাত্র ডার্ক লেখেন, আপনার ওয়েবসাইটে মেনুটার কালার অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। যদি আপনি লেখেন হচ্ছে ড্যাঞ্জার, এগুলো আমার ক্লাস নিজে নিজে মুখস্থ হয়েছে। সো আমি যদি এটা দিই, তাহলে ড্যাঞ্জার এখানে কিন্তু দেয়া আছে, ওই ক্লাসগুলো এখানে দেয়া আছে, কারণ এগুলো বুটস্ট্র্যাপের মাধ্যমে আমি ডিজাইনটা পাচ্ছি। এখন কথা হচ্ছে এক্স্যাক্টলি এরকম ডিজাইন তো নাও লাগতে পারে, রাইট? আমার ওয়েবসাইটের ডিজাইনের জন্য তখন আমাকে মডিফাই করতে হবে। যাই হোক, আমরা বিজি ড্যাঞ্জার দেখছি। এখানে যদি আমি অন্য কিছু ইউজ করতে চাই, তাহলে আমি এটা করতে পারবো। আমি এখানে ডার্ক দিই, ডার্ক দিলাম। ডার্ক দিলে দেখবেন আপনার মেনুর কালারটা দেখা যায় না, ওই ক্ষেত্রে এইখানটা বলবেন ডার্ক, তাহলে ডার্কের ভিতরে টেক্সটের কালারগুলো হাইলাইটেড হবে। হয়েছে? আমরা চাচ্ছি না যে এই সার্চ বক্সটা থাক,
ওইটা কিন্তু পাওয়া যায় নিচের দিকে, এই যে ফর্ম। তো আমি এটাকে ডিলিট করে দেই, তাহলে রিলোড যদি দেন এটা ডিলিট হয়ে গেল। এই যে আমি যে কাস্টমাইজ করছি এটাকে বলা হয় কাস্টমাইজেশন। আর মেনুগুলো একটু ডিসেবল ঠিক করব। এখানে দেখেন হোমটা একটু হাইলাইটেড, এটা কিন্তু লোগো, তারপর লিঙ্ক এবং ড্রপডাউনে ক্লিক করলে ড্রপডাউন আসতেছে, এবং ডিসেবল এটা, এই জিনিসগুলো অনেক কিছু দিয়ে রাখছে, যখন যে ডিজাইনে যেটা লাগে সেটা সে ইউজ করতে পারবে এই জন্য। তো আমরা এই ড্রপডাউন, এটা আমি পরে আসতেছি, এখানে দেখবেন স্প্যান এসআর অনলি যেখানে দেখবেন এটা ডিরেক্ট করে দেবেন, এটা কিন্তু কোনো কাজের না। হোম, এখানে আমরা আরো কিছু পেজ বানাই, যেমন হচ্ছে অ্যাবাউট আস, তারপর এখানে বলবো পেজেস, তো আমরা পেজ দিব হচ্ছে আওয়ার টিম। আমি এইভাবে করি, দেখার চেষ্টা করেন, একটা আইডিয়া হবে ভালো। আমার এখানে দিব হচ্ছে গ্যালারি, অনেকগুলো মেনু বানাচ্ছি এখানে। এই যে এটা লাগবে না, এটা আসলে অ্যাকচুয়ালি ক্লিক করবো, যে লাইনটা দেখতে পাচ্ছেন না সেটা, এটা ডিলিট করি। তো আমি দুটো রাখতে পারি, আরো কিছু যদি রাখতে চান, যেমন হচ্ছে আমি এখানে ব্লক রাখতে চাই, ওকে। আর এই জিনিসটা কপি করে এই এলআই এর বাইরে এখানটা অ্যাড করবেন। ও কিন্তু এলআই এর ভিতরে ডিপ দিয়ে দিয়ে করছে, অনেক জায়গায় দেখবেন এটা এলআই এর ভিতরে ইউএলএলআই দিয়েও করে। আমরা এখানে বলবো অ্যাবাউট দিয়েছি, আমরা এখানে বলবো কন্ট্যাক্ট, মানে আমি মেনুটা এইভাবে সাজাচ্ছি। রিলোড যদি দেই আমরা এরকম পাচ্ছি, এখানে একটা চিহ্ন বেশি হয়ে গেছে, এই যেটা রিলোড, ওকে। এখন এই মেনুটা আমি চাচ্ছি ডান দিকে আসো, তাহলে কি করব, এই ইউএল যে আছে না, এইখানটা আপনি বলবেন এল এল মার্জিন রাইট, মানে কি মার্জিন রাইট অটো, মানে হচ্ছে এম আর অটো মানে মার্জিন রাইট অটো, এম এল অটো মানে হচ্ছে মার্জিন লেফট অটো, তাহলে দেখবেন ডান দিকে চলে যাবে। আর আপনি যদি বলেন এম অটো, তাহলে মাঝখানে থাকবে। তার মানে কি আপনার ওয়েবসাইটে আমরা মেনু নিয়ে চিন্তা করি না, ফ্লেক্স করো, টেক্সট অ্যালাইন করো, তারপর ফ্লোট করো, এগুলো কিচ্ছু করতে হবে না। আপনার মেনুর ডিজাইন নিয়ে চিন্তাই করতে হবে না। হ্যাঁ, আপনার কালার চেঞ্জ করবেন, তারপরে টেক্সট ট্রান্সফর্ম করবেন, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করবেন, এইটা আপনার ম্যানুয়ালি করতে হবে। বাকি যে ডিজাইনগুলো এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। মজার বিষয় হচ্ছে এটা কিন্তু রেসপন্সিভ। আমি যদি ছোট করি, এখানে দেখেন একটা বারের মতো চলে আসছে, আমি যদি ক্লিক করেন দেখেন মেনুটা এইভাবে আসতেছে। কথা বুঝতে পারছি? তো এখন এইখানটায় পেজেস, তারপর এই জিনিসগুলো পাচ্ছি। আর এখানে ন্যাপবারের জায়গায় একটা লোগো দিব। আমাদের প্রজেক্ট ফোল্ডার থেকে লোগোটা নিয়ে আসি, অন্য কোনো প্রজেক্ট থেকে ব্লগ করেছিলাম, ব্লগের ভিতরে আমি এই লোগোটা ইউজ করেছিলাম, সেটাই আমি এখানে ইউজ করি। বুটস্ট্র্যাপ লেআউট, তারপর এখানে ইমেজেস, এর ভিতরে আমরা ইমেজটা ইউজ করি, এবং লোগো নামটা পিএনজি ফরম্যাটে এখানে দিচ্ছে, তো আমি এখানে লোগো পিএনজি দিই। দেন এই জায়গাটায় আমি বলবো ইমেজ ট্যাগ, তারপর ইমেজেস স্ল্যাশ লোগো। দেন আমি যদি রিলোড দিই আমরা মেনুটা এরকম পাচ্ছি, লোগোটা অনেক বড়। এই জায়গাটায় কিন্তু আমি চাইলে অল্টার তো দিতেই পারি, অল্টার দেওয়া উচিত, আমি অল্টারটা দিলাম লোগো হিসেবে। এখানটা চাইলে আমি উইথ দিতে পারি স্টাইল করে, আমরা চাইলে কিন্তু বলতে পারি উইথ, মনে করেন আমি এখানে দিলাম 100 পিক্সেল, ইনলাইন সিএসএস করলাম। রিলোড যদি দিই আমরা এতটুকু পাচ্ছি, অথবা আমরা এটা বাদ দিই, বাদ দেওয়ার পর এই যে ন্যাপবার ব্র্যান্ড আছে এইটাকে নেস্টেড করে ইমেজের উইথটা কমায় দিই। আর স্টাইল ডট সিএসএস এইখানটায় ন্যাপবার, তারপর হচ্ছে ইমেজ, আমি এখানে বলি উইথ 100 পিক্সেল, সরি 150। রিলোড যদি দেই আমরা আসলো না কেন? আচ্ছা, আমরা তো লিঙ্ক করিনি, এখানটায় আমাদের স্টাইল ফাইলটা লিঙ্ক করতে হবে, নিচের দিকে লিঙ্ক করবেন আপনার কাস্টম ফাইলটা, কারণ উপরেরটাকে কিন্তু আপনি ওভারহেড করছেন। রিলোড হলো, তো লোগোটা এখানে ডান করলাম, হোম এগুলো দিলাম, কিন্তু ও মাঝখানে, তো ওকে আমরা ডান দিকে করি, তার মানে এমএল অটো করি, মার্জিন লেফট থেকে অটো করি ডান দিকে, তাহলে ডান দিকে যাবে। কিন্তু আমার মনে হচ্ছে যে মেনুটা অনেক ছড়ানো, তাই না, একটু চাপানো উচিত। তাহলে এই যে এই জিনিসটা যে আছে, আমরা কিন্তু অলরেডি কন্টেনার শিখেছি, তো পুরো প্রসেসটা কপি করে এখানে ডিফ কন্টেনার দেই এবং এর ভিতরে এটা অ্যাড করি, তাহলে দেখবেন পুরো মেনুটা ভিতরে চলে আসবে, তাই কিনা? এতটুকু বুঝতে পেরেছি? আমরা এটা করলাম না, আমরা জাস্ট কন্টেন্টের যে কাজটা সেটা আমরা ওই কন্টেন্টগুলো ভিতরে ঢুকাই দিলাম, মানে আমার মেনুর পার্টটা মেনুতেই থাকলো। আমরা নর্মালি কি করি, লরেন্সাম দিয়ে যদি দেই কন্টেনারে,
আমরা কন্টেন্টটা একটা অ্যালাইনমেন্টের মতো দেখতেছি, এর ভিতরে আমরা ওই মেনুটা নিয়ে আসলাম, ন্যাপবারের পুরো জিনিসটা এর মধ্যে নিয়ে আসলাম, তাহলে কি হচ্ছে মেনুটা ভিতরে চলে গেল, এই আর কি। কিন্তু আমি চাচ্ছি যে উইথটা যেন 100% উইথ থাকে, আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা সেটার জন্য 100% উইথ থাকে, মেনুর পার্টটার জন্য ভিতরে থাকে। কথা বুঝতে পারছি? এটা করার জন্য আমি মনে করেন এই কন্টেনারটা তুলে ফেলি, কন্টেনারটা তুলে ফেলি। তো আমার এইটা দেখবেন এরকম আছে, ইন্সপেক্ট এলিমেন্ট করেন। একটা জিনিস কি, এখানে দেখেন ন্যাভে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, এটা তার মানে ন্যাভ কিন্তু 100% উইথ জুড়ে আছে। তাহলে একটা কাজ করি, এইখানটায় এই যে এটা, এটা এবং এটা, এই তিনটা কলাম বা তিনটা যে ট্যাগ আছে, এই তিনটা ট্যাগ কন্টেনারের মধ্যে নেই, কিন্তু ন্যাপটা বাইরে রাখি। আমার কথা বুঝছেন? যেহেতু ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া আছে, তিনটা জিনিসকে, তার মানে আমার লোগোটা তখন কন্টেনারের মধ্যে থাকবে, বারটা কন্টেনারের মধ্যে থাকবে এবং এটা কন্টেনারের মধ্যে থাকবে, তিনটা জিনিসই কন্টেনারের মধ্যে থাকবে, তাহলে ন্যাপটা বাইরে থাকবে, অর্থাৎ 100% উইথ হবে। তো ওই জিনিসটা করার জন্য এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা কাট, কাট করার পর এই জায়গাটা ডিপ দিব, তারপর কন্টেনার দিব, দেওয়ার পর এর ভিতরে আমি এটা অ্যাড করে দিই। আমার কথা বুঝছেন? তাহলে কি হবে, সে কি করবে, এই যে ভিতরে যে লোগো পার্ট বা সামথিং, এই জিনিসগুলো এগুলো প্রত্যেকটা জিনিসই ভিতরে চলে আসলো। এখন আমি যদি রিলোড দেই, তাহলে মেনুটা ভিতরে চলে গেল এবং লোগোটা আর ন্যাপটা বাইরে থাকার কারণে 100% উইথ হলো, এবং লোগোটার উইথ আর একটু ছোট করা উচিত। ঠিক আছে? এবার ওকে, মেনুর কালারগুলো আমরা চেঞ্জ করতে চাই, যদি আমি এই কালারটা রাখতে চাই সেই অনুযায়ী এটা কালার চেঞ্জ করতে চাই। এখানে দেখবেন হোমটা হাইলাইটেড হয়ে আছে কেন, এখানটা দেখেন অ্যাক্টিভ নামে একটা ক্লাস আছে, ক্লিক যদি করি এখানে দেখবেন ওই অ্যাক্টিভ ক্লাসকে ধরে ডিজাইন করা আছে। আপনি বুটস্ট্র্যাপে কিন্তু অনেক জগা খিচুড়ি ক্লাসগুলো দেখতে পাবেন, কারণ বুটস্ট্র্যাপ কিন্তু গ্লোবালি অনেক কিছু দিয়ে ডিজাইন করা। মনে করেন আপনি যদি অ্যাক্টিভ তুলে ফেলেন তাহলে সেটার জন্য ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে, মনে করেন আপনি ন্যাব লিঙ্ক তুলে ফেলেন ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে, এমন না যে পুরো ওয়েবসাইটের লুকটা চেঞ্জ হয়ে যাবে। মানে ওরা প্রত্যেকটা ক্লাসকে ধরে ধরে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনটা করেছে। তো আমার এইখানটায় যদি আমি কালার চেঞ্জ করতে, সেটা আপনি করতে পারেন। যেমন আমি চাচ্ছি যে এটা পুরো ওয়েবসাইটের, মানে এটা সাইজিং করা আছে না কোথাও না কোথাও, ওই সাইজটা আমি চেঞ্জ করব। যেমন এখানে কিন্তু সর্বকনিষ্ঠ ক্লাস হচ্ছে ন্যাপ লিঙ্ক, যেমন এখানে এইটাতে আমি চাইলে এটার সাইজটা একটু বড় করি, মনে করেন আমি ফন্ট সাইজ দিলাম হচ্ছে 12 পিক্সেল, ছোট হয়ে যাচ্ছে, আমি চাইলে আরও বড় করতে পারি, আমি 18 পিক্সেল করলাম, বা আমি 18 পিক্সেল করলাম। তারপর আমি চাচ্ছি যে ডানে বামে প্যাডিংটা হোক, এখানে দেখবেন প্যাডিং করা আছে, তো ওই প্যাডিংটা ওভাররাইড করব। আমি মনে করেন প্যাডিং লেফট করব, মনে করেন 10 পিক্সেল। কাজ করে? দেখবেন আমারটা কাজ করবে না, ওরটাকে কাজ করবে। যদি কাজ না করে এখানে আপনি স্পেস দিয়ে বলেন ইম্পর্টেন্ট, তাহলে আমারটা কাজ করবে। আবার প্যাডিং রাইট 15 পিক্সেল দেওয়ার পর আবার ইম্পর্টেন্ট দেন, তাহলে আমারটা কাজ করবে। এই যে এতক্ষণ যে যা করলাম এটা আমি এইভাবে ধরে, এটা কিন্তু বুটস্ট্র্যাপের মধ্যে অ্যাড হয়েছে, আমি এটাকে কপি করে আমরা এই যে নিচের দিকে অ্যাড করে দেবো, তাহলে কি হলো, আমারটা ইমপ্লিমেন্ট হলো। তার মানে এখন আমারটা সিএসএসটা অ্যাড হলো। রিলোড যদি দেই, দেখেন আমার কোডটাই কিন্তু কাজ করছে এখন। কথা বুঝতে পারছি? এই জিনিসটা করলাম, উপরের এগুলো দরকার নাই। রিলোড দেই, তাহলে আমরা মানে বুটস্ট্র্যাপের কোডটাকে ওভাররাইড করলাম। এটা তো আমাদের করতে হবে, আমাদের তো কাস্টম ডিজাইন করতে হবে। এখানটা আরও কিছু জিনিস করতে পারি, যেমন হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, তারপরে ফন্ট ওয়েট কমাতে পারেন, দেখতে যাতে এরকম লাগে, সাইজটা একটু কমান, ওকে, এটার ফন্ট ওয়েটটা একটু বাড়ান, আমি এইভাবে রাখলাম। তাহলে এই যে চেঞ্জগুলো আসলো এটা যাতে আপডেট হয়, তার মানে কি বুটস্ট্র্যাপে যদি ডিজাইন থেকেও থাকে আমারটা ওভাররাইড করবে, এই কারণে আমার স্টাইল ডট সিএসএসটা নিচে দেওয়া। ক্লিয়ার? এটা হাইলাইট করে না, হোভার করলে কিন্তু এরকম হচ্ছে, কারণ এটা এইভাবে ডিজাইন করা। যদি আপনি কাস্টমাইজ করতে চান এই ক্লাসটা ডিলিট করে দেন তাহলে হয়ে যাবে। এখন আপনি কিভাবে কি করবেন দেখেন, মনে করেন এটার কালার এরকম রাখবেন না, এই যে দেখেন একটা কালার দেয়া আছে, আমি যেটা তুলে ফেলি সবগুলো দেখবেন এরকম কালার, তার মানে কি সবগুলোতে এই কালারটা দেয়া। ক্লিক যদি করি এখানে দেখেন অপাসিটি দেয়া, আপনি এটা বাড়ায় দেন, তাহলে দেখবেন কালারটা এরকম হচ্ছে। আমি কালার চাচ্ছি হচ্ছে গ্রিন, রাইট, আমি এরকম চাচ্ছি, তাহলে কালারটা কিন্তু চলে আসলো। এখন আপনি চাচ্ছেন যে কালারটার জন্য এখানে আসে, মানে নর্মালি জন্য কালারটা, নর্মাল কালারটার জন্য এইরকম থাকে, তার মানে এই কালারটা আমি কপি করি,
কপি করার পর এইখানটা দিব, তাহলে সব জায়গায় যেন এই কালারটা হয়। রিলোড দিলাম, কালারটা কিন্তু চলে যায়, মানে আমারটাতে কাজ করে না, তার মানে আমারটা ইম্পর্টেন্ট দিতে হবে আবার। এই ইম্পর্টেন্ট কাজটা কিন্তু সবচেয়ে বেশি হবে এই বুটস্ট্র্যাপ যদি ইউজ করেন। রিলোড যদি যাই কালারটা চেঞ্জ। এখন আমি চাচ্ছি হোভার করলে কালার জন্য চেঞ্জ হয়, লাইক লোগো। তাহলে এর ভিতরে যাই, এখানে যাই, এই হোভারে ক্লিক করব, তারপর হোভারে ক্লিক করব, তাহলে আমরা এই যে দেখেন এটা পাচ্ছি। এখানে ক্লিক করেন, করার পর এখানটা ক্লিক করেন এবং এটা অপোজিটে এরকম আসবে। তাহলে হোভার করলে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে। হচ্ছে হোভার করলে কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা, বাট সামহাও হচ্ছে না। ওকে, সমস্যা নাই। আমরা এটাকে কপি করে বসা দিব হচ্ছে নিচের দিকে, কারণ এটা হোভার এফেক্ট দেয়া আছে, এই যে হোভার হোভার। তো আমরা এখানে ইম্পর্টেন্ট দিয়ে দিই যাতে আমাদেরটা কাজ করে হোভার এফেক্টে, কারণ বুটস্ট্র্যাপের নিজস্ব জিনিস এখানে ইউজ করা যাচ্ছে না। হইলো? এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এটা আমরা তুলে ফেলবো, আমরা এরকম একটা মেনু বানাবো না। তাহলে এখানে এটা তুলে ফেলে আমরা বলবো লাইট, অথবা বলতে পারি হোয়াইট, অথবা আমি এটা বাদ দিতে পারি, সমস্যা নাই। ডার্কের জায়গায় এখানে বলবো লাইট। ঠিক আছে, আমি এইভাবে দিয়ে দিলাম। রিলোড যদি দেই তাহলে এইভাবে আসতেছে, কিন্তু মেনুর কালারটা চেঞ্জ হয়নি। আচ্ছা, আমাদের এটাও রাখতে হবে, এখানটায় এবং এখানটায় দুই জায়গায় হোয়াইট দিই, লাইট না, নাম্বার হোয়াইট। রিলোড যদি দেই আসে নাই। নাম্বার কি ছিল? লাইট ছিল না? নাম্বার মনে হয় লাইট ছিল। আমি একটু যাই, এখানটা লাইট, এই যে এই ওয়ার্ডটা ছিল, তাহলে এখানটায় এবং এখানটায় দুই জায়গায় ইউজ করি। সাপোজ আমি দুই জায়গায় ইউজ করি, রিলোড দেন, আসে? ওহো, আমরা তো ম্যানুয়ালি কাজ করছি, আমি ভুলে গেছিলাম। এখানটায় ইন্সপেক্ট এলিমেন্ট করেন গাইস, আমরা তো কোড ম্যানুয়ালি দিচ্ছিলাম, এই কারণেও আমার ওখানকার সিএসএসটা নিচ্ছিল না। এই যেটা করবেন 333 দিবেন, 333 কালারটা সুন্দর এইখানটায়, 333 ডান। এবার যদি রিলোড দেই আমরা কালারটা পাচ্ছি। হোভার করলে কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা, কেন চেঞ্জ হচ্ছে না? এখানে দেখেন ডার্ক দিয়ে কিন্তু ডিজাইন করা আছে, কথা বুঝতে পারছেন? তো আমরা কিন্তু ডার্ক দিইনি, আমরা দিচ্ছি লাইট, এই কারণে জিনিসটা কাজ করছে না। পেস্ট করেন, তাহলে ক্লাসটা চেঞ্জ হয়ে গেল এবং আমার এটা হোভার এফেক্টে কাজ করবে, কিন্তু মনে হচ্ছে না ওয়েটটা কম। তাহলে ওয়েটটা বাড়ায় দেন, 600 করে দেন, দেখতে সুন্দর লাগবে। তাহলে হোভার করলে আমার কালারটা এরকম আসছে এবং মেনুর কালারটা এরকম। এই ন্যাভের এই মেনুটার নিচের দিকে দেখেন, এটা তো ব্যাকগ্রাউন্ড কালার একটু ডিফারেন্ট, রাইট? তার নিচের দিকে একটু শ্যাডো দিব। শ্যাডো দেওয়ার জন্য আমরা এই ন্যাভের ভিতরে এইখানটায় বলবো শ্যাডো, লেখেন শ্যাডো, অটোমেটিক্যালি শ্যাডো চলে আসবে। রিলোড যদি দেই দেখেন একটা শ্যাডো চলে আসছে। কেন এটা আসলো? আপনাদের অনেক কিছু করতে হবে না গাইস। আমি এরকমও ক্লাস নিয়েছিলাম, একটা ওয়ার্কশপও নিয়েছিলাম, যেখানে উইথাউট এনি কোডিং আমি ওয়েবসাইট ডিজাইন করে দিয়েছিলাম। সো এইখানটা দেখেন এক্সটেন্ড ইউটিলিটিসে যাব, এখানটা দেখবেন বর্ডার নামে একটা অপশন আছে, শ্যাডো, এই যে শ্যাডোস, ক্লিক যদি করেন আপনি দেখবেন ওই ক্লাসগুলো দেয়া আছে যেটার মাধ্যমে শ্যাডোগুলো তৈরি হয়। তো এখানে দেখবেন শ্যাডো, শ্যাডো নান, শ্যাডো এস এম, শ্যাডো এলজি, নর্মাল শ্যাডো। যদি আপনি এলজি অ্যাড করেন, অর্থাৎ এখন যে শ্যাডোটা আছে এই শ্যাডোটা থেকে আরও একটু ব্লার্ড হবে, এখানটায় ড্যাশ দিয়ে বলবেন এলজি, তাহলে এই ক্লাসের অলরেডি প্রপার্টি ভ্যালু দেওয়া আছে, এই দেখেন শ্যাডোটা আরও ব্লার্ড হলো। যদি বলেন এস এম, তাহলে শ্যাডোটা একদম বসা বসা শ্যাডো হবে, দেখতে ভালো লাগবে, সমস্যা নাই, দেখতে সুন্দর লাগবে। তো আমি এই রকম জিনিসও কিন্তু করতে পারি শুধুমাত্র ক্লাস অ্যাড করে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা নিচে একটা গ্যালারি বানাবো বা একটা ব্যানার দেব। ব্যানার দেওয়ার ক্ষেত্রেও আমি চাইলে স্লাইডার দিতে পারি অথবা ব্যানার দিতে পারি। ব্যানারের জন্য আমরা এখানটায়, আচ্ছা ব্যানার দিলাম না, আমরা এখানে একটা গ্যালারি তৈরি করি বা একটা বক্স কিছু লেআউট তৈরি করি। তো এখানটায় আমরা কমন যে জিনিসটা করা হয় ওয়েবসাইট ডিজাইনের সময়, আমি যেটা করি সেটা হচ্ছে এখানে একটা ক্লাস দিয়ে কাস্টম, এটা কিন্তু কাস্টম, এটা বুটস্ট্র্যাপের না। এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে আমি আইডেন্টিফাই করতে পারি এটা আসলে কিসের সেকশন, দ্যাটস ইট। এখানে আমরা বলতে পারি পোস্ট সেকশন, মানে এখানে পোস্ট দেখাবে, পোস্ট বলতে যে ব্লগে যে পোস্টগুলো দেখায় সেরকম। তো এইটা করার পর আমি যদি এখানে বলি লরেম, তাহলে এখানে কিন্তু খুব যে ডিজাইনে চেঞ্জ হবে
তা কিন্তু না, কারণ এটা কিন্তু আমার কমন একটা ক্লাস, এটার মধ্যে কোনো ডিজাইন নাই কিন্তু। কিন্তু আমি যদি এখানে কন্টেনারের কাজগুলো আবার আসবে, ডিপ দেই, কন্টেনার দেই, এবং এই জায়গাটা যদি এটা দেই, তাহলে আমরা এরকম পাচ্ছি। তাহলে আমরা কি জানি, আমরা কিন্তু এখন গ্রিড ইউজ করব। গ্রিড বলতে আমরা যে কলামের কাজ করি না সেটা, এটা কিভাবে এখানে মেজারমেন্ট করে বা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। ডিফ আমরা এখানে দিব হচ্ছে রো, ওরা যে ক্লাসটা ইউজ করে ফ্লেক্সের জন্য সেটার নাম হচ্ছে রো। এবং রো কখনোই কন্টেনারের মধ্যে দিবেন না, সবসময় ভিতরে একটা ডিপ দিয়ে তারপর দিবেন। এই জায়গাটা যদি আমি কন্টেন্ট দিই, দেখতে এরকম লাগবে, কোনো চেঞ্জ নাই কিন্তু, আসলে চেঞ্জ হওয়ার কথাও না। আমাদের এখানে কলাম দিতে হবে, রাইট? ডিপ দেন, কোল দেন, শুধুমাত্র কোল মানে হচ্ছে কলাম। তো কলামের ভিতরে আমি এই কন্টেন্টটা দিই, এবং এইরকম যদি কন্টেন্ট দেন, রিলোড দেন, কোনো চেঞ্জ কিন্তু নাই, কারণ একটাই কলাম। আপনি যখনই দুটো তিনটে কলাম দিবেন, অটোমেটিক্যালি দেখবেন ওই কলামের ধরে দুটো কলাম হয়ে গেছে। আবার যদি আরও দেন, তাহলে অটোমেটিক্যালি রো এর ভিতরে অনেকগুলো কলাম হয়ে গেছে। এই কলামের কাজটা তো আপনারা জানেন, রাইট? ফ্লেক্স তো আমরা বুঝি না। তো আমি এখানটায় ইন্সপেক্ট এলিমেন্ট করি, রোতে কি হচ্ছে, ফ্লেক্সের কাজ দেওয়া আছে, এটা অলরেডি ডিজাইন করা আছে। দুটো জিনিসই করা হয়েছে, ডিসপ্লে ফ্লেক্স এবং ফ্লেক্স র্যাপ, যেটা আমি লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম, সেখানেও কিন্তু এগুলো বলা আছে। এবং এর ভিতরে দেখেন কলামগুলোর এই যে এইভাবে করছে, ফ্লেক্স গ্রো মানে হচ্ছে 1, গ্রো বলতে আনুপাতিক হারে সবগুলো কি হবে, সমান হবে। ফ্লেক্স গ্রো মানে হচ্ছে 1, মানে সবগুলোই হচ্ছে 1, মানে অনুপাতটা সমান হবে। এবং ম্যাক্স উইথ আছে 100%, ফ্লেক্স বেসিস 0, মানে এটার কোনো উইথ ওইভাবে দেওয়া হয়নি। তো এটা ওই গ্লো বলতে সমান সমান, গ্রো এর মাধ্যমে এটা কাজ করা হয়েছে যাতে অনুপাতিক হারে সবগুলো সমান হয়। আপনি যদি আরও দেন আরও সমান হবে, কিন্তু যখন আপনি এটা ছোট ডিভাইসে যাবেন তখন এরকম দেখতে খুব খারাপ লাগবে। মানে ছোট ডিভাইসে কিন্তু এরকম আসলে দেখতে সুন্দর লাগার কথা না। ছোট ডিভাইসে আমি চাচ্ছি একটা করে কলাম থাক। এই জিনিসগুলো এখন আমরা কন্ট্রোল করব। কলাম যে দিচ্ছি, কলাম মানে হচ্ছে যে কোনো ডিভাইসের জন্য। এই জায়গাটা একটা কাজ করব, প্রত্যেকটার সাথে আমরা বলবো এলজি, নট কোল অনলি, অথবা বলবো এক্সএল। এক্সএল মানে হচ্ছে এক্সট্রা লার্জ, যেটা হচ্ছে 1200 পিক্সেলের উপরে। তো মজার বিষয় হচ্ছে, আমি যদি এখন রিলোড দিই, কাজ করবে আগের মতোই। ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর দেখেন প্রত্যেকটা এক্সেলের উইথ কিন্তু সেম লাইক কোলের মতো। কিন্তু এখানে একটা শর্ত আছে, শর্ত হচ্ছে এই কোল এক্সেলটা, কোল কিন্তু এরকম শর্ত ছিল না, মানে মিডিয়া করে ছিল না। কিন্তু কোল এক্সেল শর্ত হচ্ছে এ শুধুমাত্র 1200 পিক্সেলের উপর কাজ করবে, এর নিচে কাজ করবে না। তাহলে আমি যদি এটা ছোট করি, দেখেন এখানে কিন্তু কাজ করে না, 1200 পিক্সেলের উপরে কাজ করে। এই যেটা তাকাবেন, উইথটা কিন্তু দেখায় 1200 পিক্সেল নিচে গেলে ওইটা কাজ করবে না, ভেঙে যাবে। দেখছেন ভেঙে গেছে। কিন্তু এই জায়গাটায় কোন কোন ডিভাইসটা কাজ করবে, যেহেতু এটা এক্সেল, এর পাশে যদি আমি বলি এলজি, তাহলে লার্জ ডিভাইস কাজ করবে। কারণ লার্জ ডিভাইসের শর্ত হচ্ছে সে 992 পিক্সেলের উপরে যতক্ষণ পর্যন্ত 1200 পিক্সেল না হয় তখন পর্যন্ত কাজ করবে। তাহলে রিলোড যদি দেই, কলামটা কিন্তু এইভাবে ডিভাইড হয়ে যাবে। আপনি যখন আরও ছোট করবেন তখন আবার ভেঙে যাচ্ছে, কারণ এখন 992 পিক্সেলের নিচে। এই জায়গাটায় কাজ করবে হচ্ছে এমডি, কোল এমডি। আমরা যেরকম কন্টেনার যে কোনো ডিভাইসে কিন্তু স্যুট করে, এই ক্লাসগুলো কিন্তু স্যুট করে না। এই ক্লাসগুলো বিভিন্ন ডিভাইসের জন্য আলাদা আলাদাভাবে করা। কোল এমডি যদি যেই, তাহলে এই সমান সমান হয়ে যাবে। এখন আপনি যদি আরও ছোট করেন, তাহলে 768 নিচে আবার ভেঙে যাবে। এই জায়গাটায় যদি আপনি বলেন কোল এসএম, তাহলে স্মল ডিভাইসে এটা 3টা হয়ে যাবে। আপনি যদি আরও ছোট করেন, তাহলে এরকম আসতেছে। এই জায়গাটা যদি 2 ভাগ করেন, তাহলে আপনি শুধুমাত্র কোল দেন, তাহলে 0 থেকে শুরু করে 576 মেবি 575 পর্যন্ত কোল ডিভাইসটা কাজ করে। আমি যদি এখন ইন্সপেক্ট এলিমেন্ট করি, তাহলে আপনি প্রত্যেকটা জিনিস দেখতে পাবেন। এখন এখানে কিন্তু শুধুমাত্র কোল কাজ করে, আমি বলেছিলাম কোনো শর্ত নাই, কিন্তু এই শর্তটা অ্যাপ্লিকেবল হবে 576-এর উপরে। দেখেন 576-এর উপরে কোল এসএমটা কাজ করে, কোল কিন্তু আর কাজ করে না। তার মানে এটা কাজ করবে, এটা বলা হচ্ছে মিনিমাম। তার মানে এর উপরে কাজ করবে কতক্ষণ পর্যন্ত, কোল এসএম এর পরে কিন্তু কোল এমডি আছে, তার মানে 768 পর্যন্ত কাজ করবে। তারপরে এর উপরে গেলে আবার চেঞ্জ হয়ে যাবে। কথা হচ্ছে আপনি যদি এলজি না দেন তাহলে কি হবে, হতে পারে আপনি ক্লাস এখানে দেননি এলজি বা এক্সেল দেননি, তাহলে এমডিটাই কাজ করবে। যদি আপনি এলজি বা এক্সেল না দেন, তাহলে এমডি কাজ করবে। কেন?
মানে বড় ডিভাইসে কিন্তু এমডিটাই কাজ করবে, কেন এখানে বলা আছে মিনিমাম উইথ 768, কিন্তু বলা হয়নি ম্যাক্সিমাম উইথ কত। তো ম্যাক্সিমাম উইথ বলা না হওয়ার কারণে এই দুটো না দিলে কিন্তু কিন্তু ওই বড় বড় ডিভাইসগুলোতে একটা অ্যাপ্লিকেবল হবে। কথা বুঝতে পারছেন? এটা আস্তে আস্তে আরও বুঝবেন, প্র্যাকটিস করতে হবে, কিন্তু প্র্যাকটিস ছাড়া কিন্তু এগুলো পসিবল না বোঝা। তো আমরা এই কলামের কাজটা করলাম। আমি আপাতত এগুলো বাদ দিই, আমি ভিতরে আগে ডিজাইনটা করি, একটা করি, তাহলে বাকিগুলো বুঝে যাবেন। তো এই জায়গাটায় এর ভিতরে আমরা আরেকটা ডিজাইন ফরম্যাট অ্যাড করব, সেটা কোথা থেকে নিয়ে আসব। এখানটা যান, এখানটা দেখবেন কম্পোনেন্টসের ভিতরে কার্ড নামে একটা অপশন আছে, কার্ডে ক্লিক করলাম। অনেক কিছু কিন্তু ডিজাইন করা আছে, আমি যা আপনাদের সাপোর্ট দেবো, হেল্প করব কোথায় কি আছে এটা দেখানোর জন্য। এই জায়গাটায় এই যে কোডটা আছে না, দেখতে কিন্তু এরকম লাগবে। তো আমি এটা কপি করে আমি বসাই দেবো হচ্ছে এখানে, ঠিক আছে? তো তাহলে কি হবে, আমার ওয়েবসাইটে আমরা এতটুকু পার্ট দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ইমেজটা আসেনি, কারণ ডিরেক্টরি দেওয়া আছে, ইমেজ দেওয়া হয়নি। এখানে আর কোনো ইমেজ নাইও। এই ইমেজের পুরো ইমেজ ফোল্ডারটা এর মধ্যে পেস্ট করি যাতে সব ইমেজ পাই। সাপোজ আমি এই ইমেজটাকে কপি করি, দেন হচ্ছে ইমেজটাকে অ্যাড করে দিলাম। এখন যদি আমি দেখি রিলোড, ইমেজটা দেখা যাচ্ছে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এখানে দেখবেন কার্ড ইমেজ টপ দেয়া আছে, তার মানে ইমেজটা উপরে একটা ক্লাস কিন্তু দেয়া আছে এখানে। যদি আপনি এটা না দেন, রিলোড, দেখেন ইমেজটা লম্বা হয়ে গেছে, মানে এর কিছু ডিজাইন করা আছে যেটার কারণে এই প্রবলেমটা হচ্ছে। যেমন আমি এটা দেইনি, এখানে কিন্তু কোনো সিএসএস আসেনি, আর এখানে যদি ক্লিক করেন এখানে ফ্লেক্সের কারণে এ কিন্তু লম্বা হয়ে গেছে। তো ওই কারণে এটা দিতে হবে। যদি আপনি বটম দিতে চান, রিলোড দেন, তাহলে বটম হয় না কিন্তু, তার মানে শুধুমাত্র টপেই ডিজাইনটা করা থাকে। এখন আপনি চাচ্ছেন যে এটা আসলে বুঝবো এটা আসলে কি করা আছে, রাইট? এটা তো বুঝতে হবে। তাহলে আপনি ইন্সপেক্ট এলিমেন্ট করেন, এই দেখেন কার্ড ইমেজ বটমও দেওয়া আছে, নাই যে তা না। রিলোড দেই, টপের মধ্যে কি দেওয়া আছে, ক্যালকুলেট করা হচ্ছে উইথ থেকে। ও আচ্ছা, বর্ডার রেডিয়াস লেফট রেডিয়াস করা হয়েছে, মানে একটু গোলাকার করা হয়েছে। এখানে একটা জিনিস আছে দেখেন, উইথ 18 REM, এটা বাদ দেই, এটা লাগবে না। রিলোড যদি দেই তাহলে দেখেন বিশাল বড় হয়ে গেল। তার মানে এতক্ষণ পর্যন্ত যা ছিল সেটা কিন্তু কোল এক্সেলের থ্রুতে ছিল না, ওর ভিতরে উইথের কারণে ছিল। ইন্সপেক্ট এলিমেন্ট যদি করি, কোল এক্সেল কিন্তু অনেক বড় একটা উইথ, কিন্তু এখানে উইথ দেওয়ার কারণে ছোট হয়ে আসছে। মনে করেন এই কোল এক্সেলটা আমি রিপিট করছি 3 বার। এখন যদি আমি রিলোড দেই, মাঝখানে গ্যাপ না, এটা কেন জানেন? কারণ হচ্ছে এই উইথগুলো। তো এই উইথটা আমরা তুলে ফেললে এটা বড় হবে স্বাভাবিক, কারণ কলাম একটাই। তো আমি যদি কলাম 3টা করতে চাই, তাহলে 3টা আমি এখানে দিয়ে দেবো। রিলোড যদি দেন 3টা কলাম হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? যা একটু ঘুরালাম আর কি। তো এইখানটায় সাপোজ আমি একটা কলাম দিতে চাই, কিন্তু একটা কলামই ছোট কলাম হিসেবে থাকবে এখানে। তাহলে আপনার এখানে একটা নাম্বার বসাতে হবে। নাম্বারটা আসলে কি? যে কোনো ডিভাইসের এই কলামগুলোকে 12টা কলামে ভাগ করে বুটস্ট্র্যাপ কি করে, প্রত্যেকটা রোকে 12টা কলামে ভাগ করে। তাহলে আপনি যদি 4 ভাগ করতে চান, তাহলে আপনি এখানে বলতে হবে 3, তার মানে কি 3 4 12, ড্যাশ দিয়ে 3 দিবেন। যদি আপনি বলেন 4, তার মানে কি 4টা কোল এক্সেল 4 মানে কি 3টা কলাম বসবে। 12 কলামে কিন্তু ডিভাইড করা হয়, অর্থাৎ আপনি 12টা কলাম পাশাপাশি দিতে পারবেন। আমি যদি 4 দেই তাহলে এইভাবে আসে। যদি না দেন তাহলে সে অনেক বড় হচ্ছে। যদি আপনি 6 দেন তাহলে এতটুকু হচ্ছে, যদি আপনি 10 দেন তাহলে এতটুকু হচ্ছে। তার মানে সে এই কলামে নির্দিষ্ট একটা উইথ আছে, কোল এক্সেল 10 এর নির্দিষ্ট একটা উইথ আছে পার্সেন্ট অনুযায়ী। ফ্লেক্সের থ্রুতে সে কাজ করে, 100% থেকে এটা কন্ট্রোল হয়। তো আমি এখানে এটা যদি বলি 4, আর যদি আপনি নাও দেন তাহলে সমান, আর এটা দেওয়ার কারণ হচ্ছে অসমান,
মানে নাম্বারগুলো দিলে কি হবে, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে হবে। রিলোড যদি দেই আমরা এরকম পাচ্ছি। এখন আরও যদি দেন, মনে করেন অনেকগুলো গ্যালারি বানাচ্ছি এতগুলো, তাহলে আমার এই ইমেজগুলো আমি পাচ্ছি এভাবে। এখন আমি চাচ্ছি কার্ডের নিচে একটা গ্যাপ তৈরি হোক, এইখানে আমার ম্যানুয়ালি কাজগুলো করতে হবে। যেমন প্রত্যেকটা কার্ডের নিচে একটা স্পেস তৈরি হোক, তাহলে এইখানটায় বলেন কার্ড মার্জিন বটম 30 পিক্সেল। তাহলে কি হবে, এটা ম্যানুয়ালি আমি দিলাম, রিলোড যদি দিই একটা স্পেস তৈরি হলো, দ্যাটস ইট। এখন পুরো সেকশনে কিন্তু উপরে নিচে গ্যাপ তৈরি হতে হবে, রাইট? ছয়টা করি, এর বেশি না। পুরো সেকশনের উপরে একটা গ্যাপ তৈরি হবে। বুটস্ট্র্যাপ কিন্তু কিছু ক্লাস দিয়ে দেয় এই গ্যাপিং এর জন্য, সেটা আমি কোথায় পাবো? এখানে যদি দেখি আমরা ইউটিলিটিসে স্পেসিং, দেখবেন এখানটায় কিছু সিএসএস দিয়ে দেয়, যে যেমন এমটি মানে হচ্ছে মার্জিন টপ, তারপরে ML1 মানে মার্জিন লেফট 1 এত পিক্সেল। তো এখানে দেখবেন MLMTN1 তার মানে মার্জিন ড্যাশ ড্যাশ ড্যাশ। তো এখানে অনেকগুলো ক্লাস দিয়ে দেয়, ওরা ভালোভাবে বলে নাই, বা বললে অন্য জায়গায় বলা আছে। আমি একটু বুঝাই দিচ্ছি। এই জায়গাটা যদি আপনি স্পেস দিতে চান, আপনি বলবেন পিটি মানে হচ্ছে প্যাডিং টপ। ওরা 0 থেকে 5 পর্যন্ত কাউন্ট করে। তো আমি যদি পিটি বলি প্যাডিং টপ, তাহলে আপনি দেখবেন উপরের দিকে প্যাডিং হয়ে গেছে, দেখতে পাচ্ছি। তো আপনি যদি বলেন এমটি বা পিবি মানে কি প্যাডিং বটম 5, তাহলে প্যাডিং বটম নিচের দিকেও প্যাডিং হবে। এখন কথা হচ্ছে উপরের দিকে এবং নিচের দিকে একসাথে করতে চান, তাহলে আপনি বলেন PY মানে ওয়াই অক্ষ বরাবর উপরে নিচে হবে। তাহলে এখানে আর এটা দেওয়ার দরকার নেই, মানে একবারে হয়ে গেল রিলোড। মানে আমার প্যাডিংটাও আমি করতে পারি বুটস্ট্র্যাপের মাধ্যমে, এটাও আমাকে করতে হবে না। এখানে যদি ক্লিক করেন, ওই যে দেখেন PY সম্পর্কে প্যাডিং বটম দেওয়া আছে 3 REM মানে হচ্ছে 48 পিক্সেল, আর PY5 মানে হচ্ছে প্যাডিং টপ 3 REM মানে 48 পিক্সেল উপরের দিকে। ক্লিয়ার? এগুলো করা আছে। আপনি যদি 1 দেন 2 দেন, সেই অনুযায়ী কিন্তু এটা ওইভাবে বাড়বে কমবে। আমি যদি 1 দেই, দেখবেন এটা প্যাডিং একটুখানি বাড়ছে, একটুখানি। যদি আপনি বলেন 2, তাহলে দেখবে একটু নিচে নামছে। আমি যদি বলি 3, তাহলে আর একটু নিচে নামে। আমি যদি বলি 4, তাহলে আর একটু নিচে নামে। আমি যদি বলি 5, আর একটু নিচে নামে। মানে প্যাডিং কম বেশি হচ্ছে। বলেন, আপনি নিশ্চয়ই বলবেন না দোকানে যে 1000 গ্রাম চাল দেন, আপনি বলবেন 1 কেজি চাল। এরা মানে বুটস্ট্র্যাপ যে ডিজাইনটা করেছে সেটা হচ্ছে REM এর পদ্ধতিতে, অর্থাৎ 16 পিক্সেলের জায়গায় বলা হচ্ছে 1 REM, মানে একই জিনিস কিন্তু। আবার যদি বলে 1.5 REM, এর মানে হচ্ছে 22 পিক্সেল, মেবি 16 পিক্সেল আর 8 পিক্সেল কত হচ্ছে 24 পিক্সেল। তার মানে ওরা কি করে, ওই পিক্সেল অনুযায়ী হিসেব না করে REM অনুযায়ী হিসেব করে, একই জিনিস। অনেকে আবার পিটি হিসেব করে, পয়েন্ট হিসেবে হিসেব করে। মানে যত বড় অ্যামাউন্ট নেন তত বেশি সুবিধা আর কি ডিজাইন করাটা। তো এই যে আমার ডিজাইনটা করলাম, এখানে কিন্তু বাটনগুলোর ডিজাইনও কিন্তু অলরেডি বুটস্ট্র্যাপ করে রাখে, না হলে এরকম আসতো না। এবং এখানে দেখবেন ভিতরে চলে আসছে প্যাডিংয়ে, এটাকে বলা হয় প্যাডিং বডি, মানে সরি কার্ড বডি, এটার মাধ্যমে ভিতরে চলে আসছে। যদি আপনি এটা না দেন, আমাকে বানান ভুল করে দিলাম, তাহলে এই জায়গাটা দেখবেন ওই স্পেসটা থাকলো না, দেখতে ভালো লাগবে। এইটা অলরেডি ডিজাইন করা আছে, ঠিক আছে? আমরা এটা দেখতে পেলাম। এখন নিচের দিকে আমরা আর একটা কাজ করব, এটাই আমরা রেসপন্সিভ করি, আর কোনো কাজ করব না। এটাই আমরা রেসপন্সিভ করি, রেসপন্সিভ করে দেখি। যেমন আমি এটা যদি রেসপন্সিভ করতে চাই, আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় কোল এক্সেল 4 দিয়েছি। এই কোল এক্সেল 4গুলোকে ধরি, আমাদের গ্রিডটা যদি বুঝি, আমরা প্রত্যেকটা জিনিস নিজেই করতে পারবো। আপনারা ওয়েবসাইটটা এই জিনিসগুলো দিয়ে খুব ইজিলি যে কোনো ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন। আমি এটা বাদ দিলাম। বাদ যদি দেই, কোল এক্সেলে কি কোনো মান আছে? মান নাই, কিন্তু একই রোতে সব না, এই জন্য দেখবেন একই রোতে দেখতে পাবেন। কেননা আমি বলি নাই যে কত ভাগ হবে, আমি বলেছিলাম যে 12টা কলামে কিন্তু ডিভাইড হয়। তো আমি কিন্তু কলাম নাম্বার দেইনি যে 12টা কলাম তারা প্রত্যেকে কত নাম্বার করে নেবে, কয়টা গ্রিড করে নেবে। এই জন্য কিন্তু 6টা একই রোতে যখন থাকবে তখন এটা হয়, একই রোতেই এগুলো নিয়ে নিচ্ছে। এই কারণে আমি এখানে বলবো 4। যদি আমি বলি 3, তাহলে পাশাপাশি 4টা করে আসবে এবং ওই বাকি 2টা নিচে আসবে। যদি বলি 6,
তাহলে এটা আবার ওই দুটো করে নেবে। আমি যদি বলি দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার জন্য ডিজাইনটা অনেক ইজি। তো আমি যদি কোল x5 দেই তাহলে এইভাবে আসবে। 5 5 10 হয়ে যায়, এখানে কিন্তু আর আসবে না, কারণ এরপরে কিন্তু 5 5 10-এর পরে কিন্তু 5 অ্যাড হয় না, এখানে কিন্তু 2 অ্যাড থাকে, কারণ 5 5 10 আর 2 কলাম থাকে, এই কারণে কিন্তু এখানে এটা আর থাকেনি, এই জন্য র্যাপিং হয়ে গেছে। এটা নিশ্চয়ই বোঝেন আপনারা। তো আমরা এখানে 4 যদি দেই তাহলে আমরা এরকম দেখতে পাই। এখন আপনি চাচ্ছেন যে এইটা আর একটু বড় হোক, এরকম অনেক জায়গায় করে, অনেক ডিজাইনাররা করে, দেখতে সুন্দর যাতে লাগে। যেমন আমি চাচ্ছি যে এটা 6 হোক। যদি আপনি রিলোড দেন তাহলে এটা এরকম থাকবে, এখানে দুটো থাকবে। তাহলে ওইটার ক্ষেত্রে আমি এখানে 3 3 করে দিব না, তাহলে পাশাপাশি দুটো চলে আসবে। রিলোড, তাহলে এরকম আসবে, কিন্তু এই একটু বড় সড়ো লাগবে কারণ আমার ইমেজের হাইটের কারণে। এটা আমি একটু পরে ঠিক করছি এটা কীভাবে অ্যাডজাস্ট করবেন। আর মনে করেন এখানেও কিন্তু তাই, আমি চাচ্ছি এটা বড় হোক অথবা মাঝখানেটা বড় হোক। তাহলে এর পরেরটা হবে 3, এর পরেরটা হবে 6, এর পরেরটা হবে 3। তাহলে কি হচ্ছে, মাঝখানেটা তখন এখানে বড় হবে। আমি যে ডিজাইনটা এরকম করছি, অনেক জায়গায় দেখবেন এটা এরকম করে, কিন্তু ইমেজটার হাইট বড় হয়ে যাচ্ছে। আমি এটাকে কন্ট্রোল করব কিভাবে? আমরা একটা জিনিস শিখেছিলাম, আমরা কিন্তু হাইট ফিক্সড করতে পারি যে কোনো ডিভাইসের জন্য। তো ওই কার্ড থেকে ইমেজটাকে ডিরেক্টরিটা পাইয়ে দিই, কারণ আমার তো এটা ধরতে হবে, রাইট? অথবা এই যে কার্ড ইমেজ টপ আছে না, এটা দিয়েও ডিজাইনটা করতে পারি। এটাকে আমি কপি করি, কারণ এটা কিন্তু এর মধ্যে দেয়া আছে সব জায়গায়। তো এটা আমি এখানে অ্যাড করি, করার পর আমরা একটা ফিক্সড একটা হাইট দেব, তার জিনিসটা কন্ট্রোল হবে। এবং এইটাকে ফিক্সড করে করব যাতে দেখতে সুন্দর লাগে। সাপোজ এটার হাইট কত, এটা তো অনেক বড় দেখাবে। এখানে যদি যাই, কার্সার রাখেন, এটা উইথ দেখাচ্ছে 253। তো যে কোনো একটা হলেই হবে। এইখানটায় আমি বলবো হাইট 250, আমি এইভাবে রাখি। এবার আমরা বলবো অবজেক্ট ফিট কাভার। কথা বুঝতে পারছি? তাহলে আমাদের ইমেজের সাইজটা পারফেক্ট আসবে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে ইমেজ ঠিকঠাক কিন্তু আমার কন্টেন্টগুলো কিন্তু ঠিকঠাক না, এবং এই কারণে কিন্তু হাইটটা কম বেশি হচ্ছে। এটা তো একটা ব্যাপার। তার মানে সব জায়গায় কন্টেন্ট যদি সমান দেন তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না, আর এই জায়গাগুলোতে যদি আপনি কন্টেন্ট না দেন তাহলে আরও সুন্দর হবে, তাই কি না? দেখতে আরও সুন্দর হবে না তখন? তো এটা একটা ম্যাটার। তাহলে ইমেজগুলো আমরা ফিক্স করলাম, এইটা অন্তত ঠিকঠাক। তো মানে আমি জাস্ট বিভিন্নভাবে এটা প্রেজেন্ট করছি আপনাদের সুবিধার্থে, আপনারা বোঝার জন্য। আমি এটাকে কপি করি, কপি করার পর এখানে পেস্ট করে দিই, রিলোড। আমরা এটা করলাম। যদি আপনি ইমেজও চান ডিভাইড বা কম বেশি করতে, সেটা আপনি করতে পারেন, এটা আপনি বুঝতেই পারছেন। অথবা এই দুটো জায়গায় আমি প্যাডিংটা বাড়াই দিই উপরে নিচে, তাহলে হয়তো সুবিধা হবে। কোন কোন জায়গায় প্যাডিং বাড়াই দেব? মনে করেন এইখানটায় ক্লিক করলাম, অথবা এখানে ক্লিক করলাম কার্ডবোর্ডিতে, আর যেখানে 6 আছে আর একটা, সেখানে কার্ডবোর্ডিতে ক্লিক করলাম। এই জায়গাটায় বলি PY6 বা 5, 6 হবে না 5। এবার যদি রিলোড দেন দেখেন হাইটটা বেড়ে গেল। তো আমি যদি বলি 4টা হয়তো কমে যাবে, কারণ এগুলো আসলে পারফেক্টলি যে ডিজাইনটা আসবে তা কিন্তু না। আমি এরকম বাড়াই দিলাম, কারণ আমি তো এইটা তো রেসপন্সিভ করা, মানে এর হাইটটা কম বেশি হচ্ছে গ্রিডের উপরে, এইটা তো আর বুটস্ট্র্যাপ কন্ট্রোল করবে না। তো আমি এইভাবে এটা করে ফেলি, মোটামুটি একটা আউটপুট আসলো। এখন আমি যদি ছোট করতে চাই, এখন কিন্তু আমি এখনও এক্সেলে আছি। এখানে দেখবেন এক্সেল হয়নি, মানে এক্সেল থেকে ছোট হয়নি। 1200 পিক্সেল যখন নিচে যাব তখনই কিন্তু ভেঙে যাবে। ভেঙে গেল এবং দেখতে ভাল লাগে? অবশ্যই না। এখন প্রত্যেকটা জিনিসকে আবার কন্ট্রোল করব। হাউ? কোল এক্সেল 6। আমি যদি এটাকে চাই কোল এক্সেল না, তখন আবার হবে এমডি এলজি আমি বলবো 4, দেখবেন ও বাম দিকে চলে গেছে। আমি চাই এই জায়গাটা সবগুলো সমান হোক সাপোজ, তাহলে আমি এখানটায় এবং এখানটায় সমান করে দিলাম। আসে, সেভ করে নিই, তাহলে পাশাপাশিটা আসলো। এখানে এরকম কেন? ওই যে প্যারেন্টটা দিয়েছিলাম যে, এই জন্য। প্যারেন্ট আমরা তুলে ফেলে আপাতত, এটা আমরা মিডিয়া করে মাধ্যমে করতে পারতাম, তাহলে আমার সমান সমান হয়ে গেল। আমি যদি আরও ছোট করি তাহলে আবার ভেঙে যাবে, স্বাভাবিক। নিচেরগুলোও করি,
এটা আমরা তুলে ফেলি। এবার যদি রিলোড দেই আমরা এরকম পাচ্ছি, মানে বড় ডিভাইসে এরকম, ছোট ডিভাইসে এরকম। তো আমি যদি চাই এই জায়গাটায় এটা বড় হোক, সেটা আমি করতে পারি। হাউ? তাহলে এটাকে আপনি বলেন 6, তাহলে এটাকে আমাকে বলতে হবে 3 এবং 3। তাহলে এই ডিভাইসে এ বড় হবে, এগুলো ছোট হবে, আর এই ডিভাইসে এ বড় হবে, এগুলো ছোট হবে। মানে আমার ইচ্ছে আর কি, আমি এইভাবে একটু কন্ট্রোল করছি। বা আমি এটাকে 3 বলতে পারি, এটাকে আমি 7 বলতে পারি। 3 সাথে কত হয়? 10। এটা আমি বলতে পারি 2। আমি তো এইভাবে বলতে পারি এই ডিভাইসের জন্য, রাইট? তো আমি যখন বড় করব তখন এরকম আসে, ছোট করলে এরকম আসে। এটাকে আমরা বলি 3, এটাকে 6 বলি, কারণ কলামটা ছোট হয়ে যায় বেশি। রিলোড যদি দেই আমরা এরকম পাচ্ছি। এখন আমরা যখন আরও ছোট ডিভাইসে যাব তখন আবার ভেঙে যাবে, স্বাভাবিক। এখন প্রত্যেকটাতে আমরা সমান সমান করতে চাই, এরকম কম বেশি করব না। যদি কম বেশি না করি তাহলে আমরা এখানে বলবো কোল এমডি 4। রিলোড যদি দেই তাহলে আমরা প্রত্যেকটা ডিভাইসে এরকম পাচ্ছি, কিন্তু দেখতে ভালো লাগে। যদি আপনারা এখানে বলেন 6, তাহলে পাশাপাশি দুটো করে বসবে, কারণ 6 6 12। এবার দেখতে ভালো লাগে না? এরকম আসবে। এখন আরও যখন ছোট করব তখন একটা করে আসবে। এই জায়গাটায় কোল SM6 দেব, যাতে পাশাপাশি দুটো করে কলাম থাকে। এখন আমরা যখন আরও ছোট করব তখন একটা করে কলাম আসবে, এবং এটা পারফেক্ট মোবাইলের ডিভাইসের জন্য। কথা বুঝতে পারছি? তার মানে আমার এই পুরো জিনিসটাকে রেসপন্সিভ করলাম পারফেক্টলি যে কোনো ডিভাইসের জন্য। এখন কথা হচ্ছে আমরা কিন্তু এখানে হাইট নিয়ে একটু কনফিউজড, রাইট? এটাও কিন্তু আমরা মিডিয়া কোয়ারির মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। মানে আমি এত ডিভাইসের উপরে এটার প্যাডিং কম হবে বা বেশি হবে, এটা আমি বলতে পারি। ওই ধরনের কাজ আমরা পরে দেখবো প্রজেক্ট ওয়াইজ, এখন আমরা দেখছি না। এইটাতে কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলবেন। আমাদের এরপরে এখানটায় কম্পোনেন্টসে যদি যাই, আরও অনেক 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 কিছু আছে, এগুলো নিয়ে আমরা কথা বলতেই পারি। বাট আমি চাই আপনারা এখন এই মুহূর্তে আমি আপনাদের একটা কাজ দেবো, সেটা আপনারা করবেন। এই জায়গাটা দেখবেন অনেকগুলো ডিজাইন করা আছে, আপনারা এখান থেকে কিন্তু অনেক কিছু পাবেন, ডিজাইনগুলো কিন্তু আপনি এখান থেকে পাবেন। সো প্রজেক্ট, এই যে দেখেন এখানে একটা ডিজাইন করা আছে, এগুলো এখানে গেলেও আপনি ডিজাইনগুলো সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। এখানে কিন্তু একটা ইমেজ, মানে ওরা এটাকে ওইভাবে ট্রিট করে। এখানে দেখবেন একটা লেআউট স্ট্রাকচার দেয়া আছে, হ্যাঁ এরকম। এটা কিন্তু কার্ডের মাধ্যমে আসছে, কিন্তু ডিজাইনটা আরও লুক্রেটিভ। এটা করা যায়, খুব ইজি, কঠিন কিছু না। তো এখানটা যদি যাই, এখানে একটা ফর্মের স্ট্রাকচার দিয়েছে, বিলিং মেথড বা বিলিং অ্যাড্রেস, দেখতে খুবই চমৎকার, রাইট? অথচ জানেন এটা ডিজাইন করার জন্য তারা কোনো কোডিং করেনি, মানে কাস্টম কোনো ডিজাইন নাই কিন্তু এর মধ্যে, সব কিছু কিন্তু বিল্ডিং করা। এইটাও আমরা করতে পারি, এটা করলেও মানে খারাপ হয় না। আমি মনে করেন এটা আমি যদি দেখাই আপনাদের ফর্মে, আমি আপনাদের এটা দেখাই শেষ করি। এইখানটা উপরে আমার এই লোগোটা আমি অ্যাড করি, সেভ ইমেজ অ্যাজ। এসভিজি ফরম্যাট ইমেজটা, ওকে। আমরা প্রত্যেকটা জিনিসকে কন্টেন্ট অ্যাজ এ কন্টেন্ট কপি পেস্ট করবো, তারপরে আমরা ডিজাইনটা ইমপ্লিমেন্ট করব আমাদের এই প্রজেক্টটাতে নিচের দিকে। তো এটা করার জন্য আমরা এখানে একটা সেকশন কল করি, আমি বলতে পারি বিলিং সেকশন। বিলিং সেকশন বুঝলে আপনাদের কন্ট্যাক্ট ফর্ম, সাইন আপ অপশন, এগুলো এমনি বুঝে যাবেন। এগুলো জাস্ট হচ্ছে নাম, আর কিছু না, কিন্তু এখানে অনেক ফিচার, তো এই জন্য আমি এটা নিলাম। তো এখানটা বলি ডিফ কন্টেইনার, এবার এর ভিতরে রো দিব যাতে আমার কলাম ওয়াইজ কাজগুলো হয়, আমি এটা দিলাম। এখন এই জায়গাটা দেখবেন এর কিন্তু ও একাই একটা কলাম নিয়ে আসে, এরা না হয় দুটো কলাম, কিন্তু ও কিন্তু একা একটা কলাম নিয়ে আসে। তো এই জায়গাটায় ডিপ দিব, কোল দিব, কোলে আমরা বলবো কোল এক্সেল 12, এবং এই জায়গাটায় আমরা ওই ইমেজটাকে কল করি
হেডিং যেটা হাইলাইট করা হচ্ছে না, এই জন্য আমরা এখানে ইমেজকে কল করি, ইমেজে স্ল্যাশ ইমেজ ফাইলটা কই, কপিট করার পর আমি এখানে বসাই দিই। এবার যদি ওয়েবসাইটটা রান করি, রিলোড, তাহলে আমরা নিচের দিকে ইমেজটা অনেক বড় আকারে পাচ্ছি, স্বাভাবিক, কারণ এরিয়া যে ছোট বড়। তো আর এখানটায় এটাকে কন্ট্রোল করার জন্য এই জায়গাটা একটা ক্লাস দিব, নাম হচ্ছে ইমেজ ফ্লুইড, যেটা বুটস্ট্র্যাপ দেয়। যদি আপনি ইমেজ ফ্লুইড দেন তাহলে কন্টেনারের বাইরে সে যাবে না, অলরেডি যায়ও নাই। কিন্তু এখানে যদি বলেন W100 বা W100 যদি দেন তাহলে উইথটা 100% উইথ হবে। আর আপনি যদি এটাকে বলেন 50 তাহলে 50% উইথ হবে, দেন ছোট হয়ে গেল। আপনি যদি বলেন 25 তাহলে 25% উইথ হবে, ওর উইথের ছোট হয়ে গেল না। এর থেকে কিন্তু ছোট করা যায় না, এর থেকে যদি ছোট করেন তাহলে ম্যানুয়ালি করতে হবে, মানে বুটস্ট্র্যাপে ক্লাসের মাধ্যমে ছোট করলাম। তো কোল এক্সেল 12 ভিতরে এটা কাজ করলাম। এখন এর ভিতরেই কিন্তু আবার আরও কিছু কন্টেন্ট আছে, যেমন চেক আউট ফ্রম, এবং এটা আমরা H1 ট্যাগের মধ্যে দিই, কপিট। আমরা এরপর পি ট্যাগ দিব, পেস্ট। কন্টেন্টগুলোকে আমরা এখন দেখতে পাবো এই অ্যাঙ্গেলে, কিন্তু এটা সেন্টারাইজড হয়নি। তাহলে এই জায়গাটায় বুটস্ট্র্যাপে একটা ক্লাস আছে, নাম হচ্ছে টেক্সট সেন্টার। আমরা বলি না টেক্সট অ্যালাইন সেন্টার, ওটা বলা লাগবে না, এখানটায় ওই ক্লাসটা দিলেই অটোমেটিক্যালি সেন্টারাইজড হয়ে যাবে, সিম্পল। কিন্তু এটাতে সাইজ অনেক ছোট, এটাতে অনেক বড়, রাইট? তাহলে এটাকে ঠিক করবো কিভাবে? তখন আপনাকে ম্যানুয়ালি কিছু কাজ করতে হবে। এখানটা আপনি আমি আলাদাভাবে কিন্তু ইমেজটাকে কল করেও সিএসএস করতে পারি, অথবা আমি এখানে স্টাইল করতে পারি। ইনলাইন করেন, সমস্যা নাই। আমি এখানে সাপোজ বললাম 200 পিক্সেল, ছোট হয়নি না? মনে হয় এটাকেই প্রায়োরিটি দিচ্ছে সে, ছোট হয়েছে বাট একটুখানি। তাহলে আমি এখানকে বলি 150, তাহলে একটু ছোট হলো। ওইটার মতো কি হয়েছে? ওটা আরও ছোট আছে, তার মানে এখানে মনে হয় 0 দিতে হবে, রিলোড হয়েছে। কিন্তু এইখানটায় দেখবেন র্যাপিং, এটার ফন্ট ফ্যামিলি দেয়া, এই কারণে কিন্তু দেখতে সুন্দর। আমারটা কিন্তু এরকম না, তো এই কারণে অসুন্দর লাগে। আর এইটা যদি আমি বলি 10, তাহলে আমার এটা বাম দিকে গেল, র্যাপিং হয়ে গেল কিন্তু। এবং উপরে নিচে গ্যাপ তৈরি করার জন্য এই জায়গাটা বলতে পারি PY5, রিলোড যদি দেই উপরে নিচে একটা গ্যাপ তৈরি হলো, কিন্তু ও বাম দিকে না। আমরা জাস্টিফাই কন্টেন্ট সম্পর্কে শুনেছি, এই রোতে আমরা বলবো জাস্টিফাই। আমাদের কিন্তু এগুলো লিখতে হবে না গাইস, শুধুমাত্র বলতে হবে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তাহলে ওই কলামটা যেহেতু কোল এক্সেল 10 দিয়েছি, তার মানে কি ডানে আরও 2টা কলাম বাকি আছে, এই কারণে অ্যালাইন হয়ে যাবে। ক্লিয়ার? এটা বোঝেন নাই কারা কারা? কলাম নাম্বার কেন দিচ্ছি? আমরা জানি যে কোনো কন্টেনার হোক, রো হোক, যাই হোক না কেন, সেটার উইথ যে আমার নিচে কন্টেনার যে একটা উইথ আছে 100%, সেটা কিন্তু 12টা কলামে ভাগ হয়ে যায়, 12টা কলাম অনুযায়ী নিতে পারবেন। তা আপনি যদি 12টা কলাম নিতে চান, তাহলে আপনি যদি বলেন 1 করে, তাহলে অটোমেটিক্যালি 12টা এরকম কপি পেস্ট করলেও একই রোতে থাকবে। কিন্তু আপনি যদি বলেন 12, তাহলে সে একাই 100% উইথ নেবে, কারণ 12টা কলাম সে একাই নিচ্ছে, 12 নাম্বার। যদি আপনি বলেন 6, তার মানে কি সে 50% নিচ্ছে, 12 কলামে 6 কলাম নিচ্ছে, তার মানে 50% নিচ্ছে। কার 50%? কন্টেনারে 50%। এটা এইভাবে কাউন্ট করা হয়। আমি এখানে 10 দিলাম, তার মানে কি 12 ভাগে 10 ভাগ নিচ্ছে, আর 2 ভাগ এদিক সেদিক হয়ে গেছে। আমি যদি বলি ইন্সপেক্ট এলিমেন্ট, আপনি দেখবেন কন্টেনার উইথ কিন্তু এত বড়, কিন্তু রো এর ভিতরে দেখেন কলামটা এতটুকু, তার মানে ডানে বামে এত বড় এরিয়া, কিন্তু কলাম নিচ্ছে এতটুকু। এবং জাস্টিফাই কন্টেন্টের মাধ্যমে সে কিন্তু সেন্টারাইজড হয়ে আছে। কথা বুঝতে পারছি? কারণ আমি 10 দিয়েছিলাম, তার মানে কি 2 কলাম ফাঁকা আছে, এই জন্য অ্যালাইনমেন্ট হচ্ছে। এটা আমরা করলাম। নিচের দিকে আরও 2টো কলাম হবে, কিসের জন্য? এই ইন্টারফেসের জন্য। তো এটার এরপরে এই রোয়ের ভিতরে, এই রোয়ের এই কলামের বাইরে এখানটায় ডিপ দিব কোল, এখানটায় বলবো এক্সেল। সাপোজ আমি এখানে বলি 8, আর এইখানটায় আবার দেই, এখানটা বলবো 4, এবং এইখানটায় এবং এইখানটায় 2 জায়গায় আমরা লরেম দেই বোঝার জন্য। রিলোড যদি দেই, তাহলে আমরা 2টো কলাম পাচ্ছি এরকম।
তো একটা কলাম আর একটু বড় হবে, আর একটা একটু ছোট হবে, তাহলে 3 আর 9 কত হচ্ছে? 12। ও তো 10, 10-এর পরে কিন্তু 9 কাজ করবে একই লাইনে? করবে না কিন্তু। যদি আমি এটাকে 2 দিতাম তাহলে কিন্তু পাশাপাশি বসে যেত, যে দেখবেন রিলোড যদি দেই দেখেন ওর পাশে চলে আসছে, কারণ ওই 10-এর পাশে 2, 12 অ্যাডজাস্ট হয়ে গেছে। কিন্তু আমি যখন 9 দিব তখন কি পাশাপাশি অ্যাডজাস্ট হবে? হবে না, তখন ও নিচে চলে যাবে, তখন ওর সাথে আবার এর কানেকশনটা তৈরি হবে, এই কারণে নিচে নিচে এটা আসছে। এখন এই যে একটা ফর্ম বানাবো এবং এই কলামের নিচে একটা গ্যাপ তৈরি করব, এই জন্য আমরা এখানে বলবো এম বি মানে মার্জিন বটম, বলবো 5 মানে মার্জিন বটমে একটা এরিয়া গ্যাপ হবে, হলো? এবং এইখানটা একটা ফর্ম দিব, এই ফর্মটা আমার ডিজাইন করা লাগবে না গাইস, এটা অলরেডি বিল্ডিং করা আছে। এটা পাবো হচ্ছে এখানে, দেখবেন ফর্ম অলরেডি তৈরি করা আছে, শুধুমাত্র কন্টেন্টগুলোকে কপি পেস্ট করবো। হাউ? এখানটা দেখেন দুটো কলাম দেওয়া আছে, তার মানে এখানেও কিন্তু কলামের কাজ করতে হবে গাইস, তাহলে আমাদের জিনিসটা সুন্দর হবে। বিলিং অ্যাড্রেস উপরে দিব। প্রথমে আমরা যেটা করব এখানটায় কলামের পর আমরা এখানে বলবো H2, আমি একটু একটু করে দেখাই, ওর ভিতরে এটা দিলাম। রিলোড যদি দেই আমরা বিলিং অ্যাড্রেস দেখতে পাচ্ছি, এবং এই লাইনটার ভিতরে আমরা একটা ফর্ম দিব, কারণ ফর্মের ভিতরে কিন্তু কলাম হবে, ফর্ম তো দিতেই হবে যেহেতু ফর্ম। এর ভিতরে আমরা ডিপ দিয়ে বলবো রো। কেন? আমরা কলামের ভিতরে আর একটা কলাম তৈরি করব, অর্থাৎ কোল এক্সেল 9টাই হচ্ছে একটা কলাম, ওর ভিতরে আরও কয়েকটা কলাম বানাবো। কথা বুঝতে পারছি? কলামের ভিতরে তো কলাম দিতেই পারি। এর ভিতরে সাপোজ আমি বলবো ডিফ কোল এলজি, এখানে যদি বলি হ্যালো, আর এরকম যদি বলি হ্যালো, তাহলে ওই কলামের ভিতরে কিন্তু ওর 100% ওই কোল এক্সেল 9টাই 100% হিসেবে এই দুটো অ্যালাইন হয়ে যাবে। হয়েছে? ইন্সপেক্ট এলিমেন্ট করেন, যেমন এই কলামের ভিতরে এটা আলাদাভাবে আছে, ও 100% উইথজোটে, কিন্তু এর ভিতরে রো আর একটা দেওয়া, সেখানে আবার ফ্লেক্সড, এবং ওইখানে আবার 2 কলামে ভাগ, মানে কোল এক্সেল 9-এর উইথটাই 100% ধরে ওরা 2 ভাগ হয়েছে। কথা বুঝতে পারছি? জিনিসটা আরও ইজি হবে। তো আমরা এই দুটো ইনপুট দিব এক্স্যাক্টলি এরকম। তো এখানে যেরকম দেয়া আছে, এই যে এই কোডটা যে আছে এই কোডটা কপি করেন। কপি করার পর প্রথমটাতে এই জায়গাটায় পেস্ট করে দিই, এবং একটু অগোছালো মনে হবে, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এরকম করে দিলাম। এখন যদি আমি রিলোড দেন তাহলে আপনি ইনপুটটা এরকম পাচ্ছেন। কথা বুঝতে পারছি? এক্স্যাক্টলি এটার মতো দেওয়ার চেষ্টা করব। তো এখানে যে ইউ উইল নেভার ড্যাশ ড্যাশ ডেসক্রিপশনটা, এখানে কিন্তু এটা নাই। তো নিচের দিকে যে লেভেল স্মল ট্যাগ দেয়, এটা আমরা তুলে ফেলি, তাই দেখতে এরকম লাগবে। একটা যেহেতু করেছে বাকিগুলো হয়ে যাবে। এখানটায় দেখবেন লেভেল দেওয়া আছে, এটার সাথে এটা কানেকশন। আমরা এখানে বলেছি ওরা যেটা বলে সেটা হচ্ছে ফার্স্ট নেম, তাহলে আমরা এখানে বলবো ফার্স্ট নেম, আর এখানটায় বলবো এফ নেম মানে হচ্ছে ফার্স্ট নেম, আর এখানে বলবো টেক্সট টাইপ। আর ফ্রম কন্ট্রোলের মাধ্যমে কিন্তু উইথটা বেড়ে যায়, আমাকে কিন্তু এটা ডিজাইন করতে হবে না গাইস, যেটা আমরা করতাম র কোডিং করে। আপনাদের জন্য কিন্তু এটা ইজি হচ্ছে, রাইট? সো এই জন্য এটা একটু প্রথম দিকে একটু না বুঝলেও কষ্ট করে ক্লাসগুলো করেন এবং প্র্যাকটিস করেন, আস্তে আস্তে দেখবেন বুঝে যাবেন। আর যদি মনে করেন এটা খুব কঠিন ভাইয়া, তাহলে সারা জীবনের জন্য ভুলে যান কোডিং করা, কারণ সব যদি সহজ হতো তাহলে আপনি ইউনিক হতেন না। সবাই কিন্তু ডিজাইন পারে না, সবাই কোডিং পারে না। সো আপনি এটা শিখছেন এই কারণে আপনি যাতে অন্যের থেকে ডিফারেন্স হন। সবাই যদি এগুলো সহজে যদি হতো তাহলে সবাই ফ্রিল্যান্সিং করতো। তো হার্ড তো হবেই। এবং আমি কিন্তু ক্লাসেও বলি ফ্রিল্যান্সিং কিন্তু সহজ জিনিস না, ডেডিকেশন অনেক ইম্পর্ট্যান্ট। এইটাকে আমরা কপি পেস্ট করি, কোল এলজি দিয়েছি, এইভাবে দুটো জিনিস আসলো। আপনি যদি এখানে এক্সেল দেন তবু হবে, আর এখানটা আমাকে বলতে হবে এক্সেল দিয়েই করি, এক্সেল 6 দিই, তাহলে 2 ভাগ হয়ে যাবে, এটা হবে লাস্ট। আর এখানটা আমার লাস্ট, এই যে এখানে এল দিব, এখানটা এরিয়া ডেসক্রিপশন এগুলো লাগবে না। তাহলে রিলোড যদি দেই আমরা এরকম পাচ্ছি। এখন এরপরে কি আছে? এরপরে হচ্ছে ইউজার নাম। দেখেন এটা সিস্টেমটা কীরকম। তাহলে এটা পাবো কোথায়? এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? তো আমার এই জিনিসটা আর এই জিনিসটা সেম, কিন্তু
তাহলে এইখানটায় এইটার জন্য এই জিনিসটাকে ধরতে হবে, কপিট, কিন্তু এটা নিচের কলামে হবে, রাইট? ও কিন্তু একা একটা কলাম নিয়ে আসে, তার মানে এই যে কলামটা যে দিয়েছি না, এই কলামটা এর নিচে একটু অ্যাড করি এবং এর ভিতরে এটা এন্ডিং করি, এর ভিতরে আমরা এটা অ্যাড করে দিই, ঠিক আছে? তো এবার রিলোড যদি দেই তাহলে আমরা এরকম পাচ্ছি, কিন্তু এটা উইথ ছোট, কেন? এখানে তো 12 দেয়া, 12 দিতে হবে, তাহলে এটা উইথটা বেড়ে যাবে। ডান। তাহলে আমরা এক্স্যাক্টলি এটার মতো করার চেষ্টা করছি, আমার উইথটা অনেক বড় যদিও, ওটা আমি ঠিক করব। ইউজার নাম দেয়া এবং @, এখানে কিন্তু @, ইউজার নাম দেয়া, উপরে কিন্তু লেভেলটা আসেনি, এখানে দেখেন লেভেল দেওয়া আছে, এসআর অনলি ক্লাসটা আছে না, এটা তুলে ফেলেন, তাহলে লেভেলটা আসবে। রিলোড চলে আসছে, ওকে। এবার আসেন ইমেল অপশনাল, এইটার মতোই কিন্তু এক্স্যাক্টলি। তাহলে এটাকে কন্ট্রোল প্রেস করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে অ্যাড করে দেন, এখানে বলবো ইমেল অ্যাড্রেস, আর এখানটায় বলবো ইমেল অ্যাড্রেস, এখানটায় অপশনাল শব্দটা উচ্চারণ করছে, তাহলে আপনি বলেন অপশনাল, এই তো হয়ে গেল। রিলোড যদি দেই আমরা এরকম পাচ্ছি, এটা হবে 12, আর এখানটা হবে ইমেইল। ক্লিয়ার? সো আমরা মোটামুটি ওইটার মতো করলাম, বাকিগুলো কিন্তু সেম, বাকিগুলোও সেম। এই জায়গাটায় এগুলো আমি করছি না, এটাতে আসি। সবাই এতটুকু ক্লিয়ার হয়েছে না? ওকে, এখন আমরা এই কলাম 3টা বানাবো, তার মানে কি 3টায় 2টো কিন্তু ড্রপ ডাউন আর একটা হচ্ছে নর্মাল। তো আমার এই দুটো করার জন্য 3টা কলাম দিতে হবে এরকম। তো আমি এখানে অ্যাড করি, এটা এইখানটা আমি বলবো 4, রাইট? এবং এটা আমি এন্ডিং দিয়ে দিই, এরকম 4টা কলাম হবে। প্রত্যেকটার এই ইনপুটটা কিন্তু লাইক দিস, শুধুমাত্র লিস্ট আলাদা, দ্যাটস ইট, আর কিছু না। তো ড্রপ ডাউন মেনু বানানোর জন্য এই যে দেখেন ড্রপ ডাউন আছে, তার মানে আমার এখান থেকে শুরু করে অ্যাওড্রো পর্যন্ত নেব, কপিট করার পর এইখানটায় এটা বসায় দিই, একটু রিঅ্যারেঞ্জ করে নিতে হবে। ওকে, এটার এন্ডিংটা নেইনি মনে হয়, এটা এইভাবে করছে, এটা বাদ লাগবে না, আমি এইভাবে করতেছি, ওদের প্রসেসটা একটু আলাদা ছিল। রিলোড দেন, সরি এটা তো আমার না, রিলোড। তাহলে আমরা এটা পাচ্ছি, কিন্তু দেখেন ভিতরে চলে আসছে কোল এক্সেল, এই যে MY অটো, কোল অটো দেওয়া আছে না, এই কারণে, এগুলোর কারণে একটু ভিতরে চলে আসছে, এটা বাদ। এটা এন্ডিং কোথায়? এটা এন্ডিং হচ্ছে এটা, এটা বাদ, লাগবে না। যদি আমি এটা তুলে ফেলি তাহলে এই সমস্যাটা হবে না, চলে আসছে পেছে। আর লেভেলের জায়গায় এখানে দেখবেন এসআর অনলি দেয়া, এটা বাদ। তাহলে এখানটা আমরা কি দিব? কান্ট্রি, তাহলে আমরা এখানে বলি কান্ট্রি। আর ভিতরের এই কন্টেন্টগুলো চেঞ্জ করতে হবে, এটা তো আমরা বুঝবো। আর কপি পেস্ট করি, তাহলে এটা আমরা ডিলিট করে দিই, কান্ট্রি রিজিয়ন এগুলো আসবে। রিলোড যদি দিই আমরা এটা পাইলাম। এখানে হচ্ছে জিপ কোড, এখানে কিন্তু ইনপুট হবে লাইক দিস, তাহলে বলবো জিপ কোড। ক্লিয়ার? এক্স্যাক্টলি আমি ওটার মতো কিন্তু করে ফেলতেছি। এখানটায় চেক বক্স এইগুলো আপনারা করতে পারবেন, এই যে এতটুকু নেবেন, জাস্ট কপি পেস্ট করে বসায় দেবেন। আর একটা হচ্ছে রেডিও বাটন, পেমেন্ট সিস্টেম, রেডিও বাটনটা এখানে দেয়া আছে, এখানে খুঁজলে পাবেন না, এই যে ডান দিকে খুঁজবেন। ইন্ডিভিজুয়াল এইভাবে মনে হয় বলা নাই, রেডিয়াস, এই যে রেডিও বাটন, এই যে দেখেন উপরে নিচে, এটা হচ্ছে ভার্টিক্যালি, এটা হচ্ছে হরিজন্টালি। এখানে যা হচ্ছে কাস্টম রেডিও, কাস্টম কন্ট্রোল, আর এখানে কাস্টম রেডিও, কাস্টম কন্ট্রোল ইনলাইন। তো আমি যদি এটা কপি করি তাহলে বসে যাবে, কথা বুঝতে পারছি? তাহলে আমার এই জায়গাটা এরকম হয়ে যাবে। আর এখানটা এগুলো করতে পারবেন, এগুলো কলাম কিন্তু ছোট করে দেয়া, দ্যাটস ইট। ক্লিয়ার? আমি কন্টিনিউ চেক আউট, এই কন্টেন্টটা দিয়ে আমরা এটা জিনিস তৈরি করব। কিভাবে করব? মনে করেন
এই জিনিসটা এখানে অ্যাড করি, এটা আমরা বলবো 12, আর নিচের দিকে আমরা এটা অ্যাড করি। এই জায়গাটায় ইনপুট দিব, টাইপ দিব হচ্ছে সাবমিট, এবং এখানটায় ভ্যালু হবে এই ভ্যালুটা নিব, কন্টিনিউ টু চেক আউট। একটু লক্ষ্য করেন কি করি, রিলোড যদি দেই আমরা কিন্তু বাটনটা পাবো এরকম, কিন্তু এটা দেখতে সুন্দর লাগে। এখানটায় ক্লাস দিব btn, দেখবেন রিলোড যদি দেই বাটনটা লুক চেঞ্জ হয়ে গেল, মনে হয় বাটন ওটা। এখানটায় বলবেন btn ড্যাঞ্জার, মানে বাটনের ড্যাঞ্জার ইন্টারফেস হয়েছে, কিচ্ছু করতে হবে না, খালি এটা দিলেই হয়ে যাবে। যদি বলি সাকসেস তাহলে গ্রিন দেখাবে, যদি বলি প্রাইমারি তাহলে দেখবেন ব্লু দেখাবে। এটাকে আমি আর চাইলে বড় করতে পারি, btn lg দেন, দেখবেন একটু বড় দেখাবে। যদি আপনি বলেন এক্সেল, আমি জানি না এক্সেল আছে কিনা, না থাকারই কথা, নাই, তাহলে lg দিলাম, তাহলে দেখবেন অনেক বড় দেখাচ্ছে। এখন আপনি এইরকম 100% উইথ করবেন, তাহলে আপনাকে বলতে হবে btn ব্লক, তাহলে রিলোড যদি দেই তাহলে ব্লক হয়ে যাবে। এখন আপনি চাচ্ছেন উপরে নিচে আরও প্যাডিং বাড়াবো, তাহলে আপনার ওই প্যাডিং বাড়ানোর জন্য এইখানটায় বলবেন py5, তাহলে প্যাডিং বাড়বে উপরে নিচে, হয়েছে। আপনি যদি কমাতে চান মনে করেন 3 দিবেন, তাহলে প্যাডিংটা আরও কমে যাবে, দ্যাটস ইট, ডিপেন্ড করে আপনার উপর। সবাই বুঝতে পেরেছি? এবং হোভার দেখেন, হোভার এফেক্টও দেয়া। ডান দিকে যে পোর্শনটা, এই যে এরকম যে পোর্শনটা, এটা কিভাবে বানাবেন? তো ওটা বানানোর জন্য লিস্ট দিয়ে সার্চ দিই, এই যে দেখেন চলে আসছে। লিস্ট বিভিন্ন রকম আছে, ওরা যেটা করেছে ওরা কিন্তু ওই জিনিসটাই করেছে, কিন্তু ভিতরে কন্টেন্ট বেশি দিয়েছে। তার মানে আপনি লিস্ট, গ্রুপ, আইটেম, অ্যাক্টিভ পর্যন্ত দিবেন, এর ভিতরে আপনি h1 ট্যাগ বা ভিতরে নিচে p ট্যাগ, যেমন ওরা উপরে আপনার এই জিনিসটা দিয়েছে, এবং এখানে কিন্তু দুটো পার্ট আছে। আমি এই জায়গাটা যাচ্ছি না, আপনাদের উপরে মনে হয় প্রেশার হয়ে যাবে, আমি এতটুকু রাখি। এবং আপনাদের এই ডিজাইনের মতো আমি কিছু লেআউট আপনাদের সিলেক্ট করে দেব, আপনারা চাইলে ডিজাইন করবেন আপনাদের ওয়েবসাইটে। কথা বুঝতে পারছি? ক্লিয়ার সবার? আপনাদের আজকে এতটুকুই, কারণ আপনাদের এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, অনেকগুলো দেওয়ার পর প্র্যাকটিস যদি না করেন তাহলে সমস্যা। আর এগুলো একটু দেখবেন, দেখার পরে দেখলে আপনাদের অনেক আইডিয়া হবে। এরা অনেক রকমের কোড করে রেখেছে, সোর্স কোডটা ডাউনলোড করতে পারেন। আর একটা জায়গা আছে, নাম হচ্ছে স্টার্ট বুটস্ট্র্যাপ, স্টার্ট বুটস্ট্র্যাপ। এই ওয়েবসাইটে যদি যাই, আপনারা বুটস্ট্র্যাপ ভার্সন 4 এর মাধ্যমে অনেক রকমের কোড করা আছে, এবং এই কোডগুলো ওরা সেলও করে। তো আমরা এখান থেকে আইডিয়া নিব, দ্যাটস ইট, আর কিছু না। যেমন এই কোডটা করা আছে, এই যে এটা কিন্তু নর্মাল, ফ্রি, কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারেন, এগুলো কিন্তু ফ্রি। তো লাইভ প্রিভিউ যাই, এখানেও এটাকে লাইভ প্রিভিউ যাই, দেখেন এটা কিন্তু বুটস্ট্র্যাপ দিয়ে করা, খুব সিম্পল ডিজাইন। আর হোভার এফেক্টটা কিন্তু ম্যানুয়ালি করা, এগুলো কিন্তু ম্যানুয়ালি করতে হয়, এগুলো বুটস্ট্র্যাপ দেয় না। তারপর আমি যদি ক্লিক করে দেখেন অ্যানিমেটেড হচ্ছে, এটা কিন্তু মাল্টি পেজ না, ল্যান্ডিং পেজ বলা হয় এটাকে। এই যে দেখেন এখানে কিন্তু এই ডিজাইনটা করা, স্ক্রল করলে জিনিসটা খুব সুন্দর, কালার কম্বিনেশনটা খুব সুন্দর, খুব মানে লুক্রেটিভ একটা ডিজাইন করে রাখছে। কথা বুঝতে পারছি? সবাই ক্লিয়ার হয়েছেন? তারপর এখানকার কম্পোনেন্টসগুলোতে যাবেন, কোনটা নেবেন নাম দেখে তো বুঝতে হবে, আমাকে ড্রপ ডাউন চাচ্ছেন, এখানে যাবেন, এগুলো পড়বেন, পারলে পড়ার পর এই যে এই কোডটা কপি করে বসা দেবেন, তারপর ইন্সপেক্ট করে দেখবেন কোন ক্লাস দিয়ে কোন কাজ হয়, তাহলে একটা ভালো আইডিয়া হবে। ক্লিয়ার? সো আজকে এই পর্যন্তই, আমি আপনাদের ভিডিওটা দিয়ে দিচ্ছি একটু পরে।